আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ও 27 ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে আজকের ক্লাসটাতে স্বাগত জানাচ্ছি। 26 ব্যাচ তোমাদের কিন্তু আর 2 মাস পরে পরীক্ষা, আর 27 ব্যাচ এরপরই তোমাদের জার্নি আসতে যাচ্ছে। সো আমরা আজকের এই ঐতিহাসিক ওয়ান শট সিরিজের ক্লাসের আজকে দ্বিতীয় পর্ব। আমরা এর আগে ক্লাস করেছিলাম দ্য গ্রেটা ইফেক্টর, আজকে আমরা সিভিক এঙ্গেজমেন্ট পর্ব। এবং এই প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ, তবে দুঃখের বিষয় যে এটা শর্ট সিলেবাসও ছিল কিন্তু বোর্ড পরীক্ষায় আসে নাই। যেহেতু 25 ব্যাচেও ছিল, আসে নাই, তার মানে কিন্তু একটা ভালো চান্স আছে যে এটা 26 ব্যাচে পরীক্ষায় আসবে। কারণ কি? কারণ এটা 25 ব্যাচেও সমানভাবে গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু 25 ব্যাচের 9টা বোর্ডের কোনো বোর্ডে এই প্রশ্ন আসে নাই। তাই ভাবা যাচ্ছে বা আমার মনে হচ্ছে যে এটা 26 ব্যাচে খুব ইম্পর্টেন্ট। সো আজকের ক্লাসটা আমার কাছে মনে হচ্ছে যে 9টা বোর্ডের যেই কোনো একটা বোর্ডে মাস্ট আসবে, এবং একাধিক বোর্ডে এটা সিনথেসিস 2-3 তে আসবে। তার মানে ফ্লোচার্ট সামারি মাস্ট, এবং এটা থেকে এমসিকিউ এসএকিউ কোনো না কোনো বোর্ডে এই বছর আসবে। এটা একদম নোট করে রাখো, এবার আসবে ইনশাল্লাহ। ওকে, তাহলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা আজকের এই একটা ক্লাসের মাধ্যমে এই টপিকটার সবকিছু সুন্দরভাবে বুঝে বুঝে শেষ করব। তোমরা যারা বই আছে সাথে বই নিয়ে বসো, অথবা যারা নোট করে পড়ার অভ্যাস আছে তোমরা খাতা নিয়ে বসো। চলো শুরু করছি। সো শুরুতে একটু তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা 27 ব্যাচের আছো তোমাদের জন্য মানিক ভাইয়ের একদম খুবই গোছানো ডিটেইলড একটা কোর্স আছে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের উপর ফুল সিলেবাসের। সো তোমরা যারা 27 ব্যাচের আছো, চাচ্ছ যে ইংলিশে একটা গোছানো প্রিপারেশন নেওয়ার জন্য, ইউ ক্যান এনরোল ইংলিশ উইনার 6.0। ওকে, তোমাদের জন্য এটা লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তারপরে তোমরা যারা 26 ব্যাচ, তোমরা তো এইচএসসি পরীক্ষার পরে তোমরা নিশ্চয়ই তোমরা ইউনিভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশন নেবে। একটা ভালো প্রিপারেশন, একটা ভালো টিচার্স প্যানেল, একটা ভালো প্রোগ্রাম তোমার চান্স পাওয়ার হারকে অনেক গুণ বাড়িয়ে দিবে, অনেক বেশি বুস্ট করবে। কারণ পড়াশোনা কিন্তু শিক্ষার্থীরাই করে, কিন্তু গাইড করা, বিভিন্ন কনফিউজিং টপিককে সহজভাবে বোঝানোর যে দায়িত্বটা, সেটা যে শিক্ষক প্যানেল নিতে পারেন বা নেন, তারা শিক্ষার্থীদের চান্স পাওয়ার হারকে অনেক বাড়িয়ে দেন। আমাদের ঢাবি খ উ বিভাগ পরিবর্তন এবছর 5.0, গত বছর আমাদের প্রায় 8,500 স্টুডেন্ট ছিল, এবং তার মধ্যে প্রায় 1,000+ পাবলিকেন ইনশাল্লাহ। সো এই যে জায়গাটা, এটা যেন তোমাদের খেলা আরো বেশি হয়, এটা যেন 2,000+ হয়, সে চেষ্টা আমরা করব। আশা করছি তোমরা কোনো দিকেই কোনোভাবেই হতাশ হবে না। একদম এইচএসসির পর থেকে শুরু করে তোমাদের একদম গুচ্ছ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা পর্যন্ত তোমরা সার্ভিস পাবে। আর যারা কমার্সে আছো, কমার্সের যারা তোমরা খুঁজছো যে একটা ভালো টিচার্স প্যানেল, পুরো ঢাবিয়ান প্যানেল দিয়ে কারো কাছে পড়ার জন্য, যে ঢাকা ভার্সিটির পড়াশোনা করে সেরকম একটা প্যানেলে যাচ্ছে পরিপূর্ণভাবে, তাহলে তোমাদের জন্য মিশনে বেস 2.0 প্রথমবার বেশ সফল একটা কোর্স ছিল। আশা করছি দ্বিতীয়বার প্রথমবারের যে সফলতার ধারা রয়েছে সেটা বজায় রেখে তার সফলতার যে মাত্রাকে আরো উতরে যাবে। ওকে, কিছু প্রমোশনাল পার্ট ছিল, চলো আমরা শুরু করছি আজকের লেকচার। ওকে ওকে সিভিক এঙ্গেজমেন্ট, এটা ইউনিট 1 এর লেসন 4 এর সি নাম্বার প্যাসেজটা আমরা নিয়েছি। চলো আমরা প্রথম একটু কনসেপ্টটা নিয়ে আলোচনা করব যে আমরা সিভিক এঙ্গেজমেন্ট বলতে আসলে কি বুঝি। তুমি যদি টপিকের কনসেপ্টটাকে একটু ধরে ফেলতে পারো, তাহলে পুরো ব্যাপারটা পড়া তোমার জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। দেখো, সিভিক সিভিক আমরা সিভিক শব্দটা তোমরা যারা আর্টসে পড়াশোনা করো, তোমরা সিভিক্স পড়েছো। সিভিক্স পৌরনীতি, পৌরনীতি, রাইট? পৌরনীতি শব্দটা আসলে কোথা থেকে আসে? পৌর, তাই না? পৌর বা পুরো। পৌর মানে কি? পৌর মানে হচ্ছে নাগরিক বা নগর, তাই না? নগর বা নাগরিক। তাহলে ধরতে পারি নাগরিক, একটা রাষ্ট্রের বা একটা সমাজে যে নাগরিকরা বাস করে তারা। তাহলে ওইখান থেকে কিন্তু এটার অ্যাডজেক্টিভ ফর্ম সিভিক। সিভিক এঙ্গেজমেন্ট মানে কি? সম্পৃক্ততা, সম্পৃক্ততা, হ্যাঁ, অর্থাৎ একে অপরের কাজে আসা, একে অপরের প্রয়োজনে আসা, একে অপরকে সাহায্য করা। তাহলে আমরা যদি ইন শর্ট বলি, সিভিক এঙ্গেজমেন্ট মানে হচ্ছে নাগরিক সম্পৃক্ততা বা সামাজিক সম্পৃক্ততা। বোঝা গেল? তার মানে কি পাচ্ছি? সিভিক এঙ্গেজমেন্টকে আমরা যদি সহজ বাংলায় বলি, আমরা পাচ্ছি সামাজিক সম্পৃক্ততা। সামাজিক সম্পৃক্ততা। ওকে, আমি একটু বড় করে নিচ্ছি যেন লেখাটা বুঝতে সহজ হয় তোমাদের। সামাজিক সম্পৃক্ততা, ঠিক আছে? তোমরা বই যারা পড়ছো, বইয়ে দাগি দাগে পড়বা, ঠিক আছে? আমি বারবার বলি,
বইটা তোমার, বইটা দেখলে যেন মনে হয় ইয়েস তুমি এই বইটা পড়ছো ভালোভাবে। সো এটা যেন তোমার বই দেখলে তোমার মধ্যে একটা ফিল আসে। হ্যাঁ, তাহলে সামাজিক সম্পৃক্ততা বা নাগরিক সম্পৃক্ততা, আমরা এখানে একটা শব্দ পাবো, নাগরিক সম্পৃক্ততা। ঠিক আছে, নাগরিক সম্পৃক্ততা। আচ্ছা ভেরা, এখন প্রশ্ন হচ্ছে যে নাগরিক সম্পৃক্ততার এই ব্যাপারটা কিরকম। ছবির মাধ্যমে আমি যদি একটু চিন্তা করি, দেখো এইটা একটা কলোনি। হ্যাঁ, ধরো এই যে বিল্ডিং গুলো একটা কলোনি, জাস্ট ইমাজিনেশনে তুমি একটা আনার চেষ্টা করো। এটা একটা কলোনির মধ্যে কোনো একটা অনুষ্ঠান। হ্যাঁ, তো অনুষ্ঠানের মধ্যে কোনো মনিউমেন্ট বানাচ্ছে বা কোনো একটা স্কাল্পচার তারা তৈরি করছে, কোনো একটা স্থাপত্যের মতো। তো এই স্থাপত্যটা তৈরি করার ক্ষেত্রে একজন মানুষও কিন্তু তৈরি করা কঠিন। তাহলে এই যে এলাকার মধ্যে যারা আছে, দেখো এই যে বৃদ্ধ মানুষরা এক পাশে, এই যে উনি প্রেগনেন্ট উনি এক পাশে, বৃদ্ধ এক পাশে, তারা অবভিয়াসলি এখানে কাজ করতে আসবেন না। ইয়াং যে ছেলেমেয়েরা আছে বা অ্যাডাল্ট মানুষরা আছে, তারা দেখো এক একজন উপরে উঠে তারা এই যে কাজ করতেছে, একজন এটা উঠাই দিচ্ছে, একজন এই যে উপরে বসাচ্ছে, এই কয়েকজন চারজন হচ্ছে এটা বহন করতেছে। তারপর বিভিন্ন সংস্কৃতির মানুষ, দেখো এখানে একজন আছে তিনি হচ্ছে একটু স্কার্ট পরছেন, শর্ট স্কার্টস। আবার এইখানে একজন আছে তিনি কিন্তু দেখো হিজাব পরা মুসলিম সম্প্রদায়ের একটা তার পোশাক বহন করছে। তাহলে এই যে ব্যাপারটা, এটা দিয়ে কি বোঝায়? এটাতে বোঝায় যে একটা সমাজের মধ্যে বিভিন্ন রকম মানুষ থাকে। এই যে সমাজের কাজের দিকে সম্পৃক্ত হওয়া, সকলে মিলে নাগরিকরা মিলে সমাজের কাজ করা, সমাজের কাজে যুক্ত হওয়া, তাদের মেধা দিয়ে সমাজের পরিবর্তন করা, এই পুরো ব্যাপারটাকে বলা হয় নাগরিক সম্পৃক্ততা অথবা সামাজিক সম্পৃক্ততা। আমরা মনে হয় কনসেপ্টটা বুঝতে পারছি আমরা আসলে কি পড়তে যাচ্ছি। চলো আমরা আগে, হ্যাঁ, আমরা প্রথমে প্যাসেজটা একটু দেখি ভালোভাবে, প্যাসেজে কি বলেছে। চলো আমি বারবারই বলি, তোমরা যারা প্যাসেজকে লাইন বাই লাইন বিশ্লেষণ করে পড়বা, তোমাদের অ্যাডমিশনে গিয়ে এই ফার্স্ট পেপার, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির জন্য আর কোনো দুশ্চিন্তা করা লাগবে না, একবারে পড়া শেষ। ওকে, আর যারা আমার সিরিজটা কমপ্লিট করবা, তোমার অ্যাডমিশনে গিয়ে জাস্ট নোট খাতাটা দেখবা অথবা শুধু বইটা দেখবা, ডান। গ্রামার সবকিছু আমি এই স্লাইডে গুছাই দিব, এই স্লাইডগুলো সবাই সংগ্রহ করবা, ঠিক আছে? ভিডিও ডেসক্রিপশনে আমরা এই স্লাইডগুলো দিয়ে দিব। ওকে, আসো। বলা হচ্ছে কি, এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার। এডুকেশন এইমস টু, আচ্ছা এইমস টু, ওকে, টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটাকে আমরা বলে থাকি একটা ইনফিনিটিভ। ওকে, এটুকু আমরা কি বলি? টু প্লাস ভার্বের বেস ফর্ম। এইটুকু অংশকে আমরা কি বলি? ইনফিনিটিভ। আমরা গ্রামার একটা নতুন নাম শিখলাম, ইনফিনিটিভ। ওকে, তাহলে কি বলছি ভাই বলো তো, যখন টু এর পরে ভার্বের বেস ফর্ম থাকবে এবং এটা কোনো একটা উদ্দেশ্য বোঝাবে, একটা কাজ উদ্দেশ্যে করা, কোনো কিছুর উদ্দেশ্যে করা, তাহলে কোনো উদ্দেশ্য যদি বোঝায় তাহলে আমরা এটা কি বলবো? এটাকে আমরা বলতে পারি হচ্ছে ইনফিনিটিভ। কি বলবো ভাইরা বলো তো? ইনফিনিটিভ। ঠিক আছে, ইনফিনিটিভ। ওকে, তাহলে বলা হচ্ছে যে এডুকেশন এইমস টু, শিক্ষার উদ্দেশ্য। এইম মানে কি? উদ্দেশ্য। এখানে এইমস কিন্তু ভার্ব ফর্মে আছে, V1। তাহলে শিক্ষার উদ্দেশ্য টু ব্রিং অ্যাবাউট, প্রশ্ন হচ্ছে ব্রিং অ্যাবাউট এই ফ্রেজটার অর্থ কি বা গ্রুপ ভার্বটার অর্থ কি? ব্রিং অ্যাবাউট, একটু লিখে রাখো সবাই, ব্রিং অ্যাবাউট। এই ফ্রেজটার অর্থ হচ্ছে ঘটানো, হ্যাপেন, রাইট? ঘটানো, কোনো কিছু ঘটানো, ঘটানো। তাহলে বলেছে এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস। তাহলে শিক্ষার উদ্দেশ্য ইতিবাচক পরিবর্তন ঘটানো, ইতিবাচক পরিবর্তন ইন আওয়ার বিহেভিয়ার, আমাদের আচরণে। তাহলে কি পেলাম? এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার। শিক্ষার উদ্দেশ্য হলে আমাদের যে আচরণ, আমাদের যে চরিত্র, আমাদের যে ব্যবহার, এর মধ্যে একটা ইতিবাচক, একটা খুবই গাঠনিক ইতিবাচক পরিবর্তন আনা, কনস্ট্রাকটিভ পজিটিভ চেঞ্জ। ইট হেল্পস, তাহলে ইটকে, ইট কিন্তু শিক্ষা, ইটকে, ইট হচ্ছে কিন্তু এডুকেশন। ইট হেল্পস আস, শিক্ষা আমাদের সাহায্য করে, ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইভস, আমাদের জীবন পরিবর্তন করার চেষ্টা করতে সাহায্য করে। সুন্দর একটা সেন্টেন্স কিন্তু। ইট হেল্পস আস, শিক্ষা আমাদের সাহায্য, শিক্ষা মানে ইহা আমাদের সাহায্য করে, ট্রাই টু, চেষ্টা করতে, চেঞ্জ আওয়ার লাইফস, আমাদের জীবন পরিবর্তন করার। তাহলে আমাদের জীবন পরিবর্তন করার চেষ্টা করতে শিক্ষা সাহায্য করে।
তাহলে আমরা যে আমার লাইফটাকে একটু চেঞ্জ করব, লাইফস্টাইল চেঞ্জ করব, কোয়ালিটি অফ লাইফ একটু ডিফারেন্ট করব, এই চিন্তা ভাবনাটা তৈরি হয় শিক্ষা অর্জনের মাধ্যমে। অ্যাজ ওয়েল এস, এবং অ্যাজ ওয়েল এস কিসের কাজ করে? এন্ড এর কাজ করে। অ্যাজ ওয়েল এস এন্ড এর কাজ করে, হ্যাঁ, এবং এবং অর্থ প্রকাশ করে এন্ড। দ্য সোসাইটি উই লিভ ইন, এবং আমরা যে সমাজে বাস করি সেই সমাজকেও পরিবর্তন করার চেষ্টা করতে সাহায্য করে। আমরা দুইটা এন্টিটি পেলাম। শিক্ষা আমাদের দুইটা জিনিস চেঞ্জ করতে সাহায্য করে, একটা হচ্ছে আওয়ার লাইফস, আমাদের জীবন, আর একটা হচ্ছে দ্য সোসাইটি উই লিভ ইন, এবং যেই সমাজে আমরা বাস করি। তাহলে শুধুমাত্র ব্যক্তিগত পরিবর্তন করা, ব্যক্তির জীবনের সাফল্য অর্জন করা, তার জীবনের বিভিন্ন পরিবর্তন, এটাকে শুধু সিভিক এঙ্গেজমেন্ট বলা যাবে না। আমরা যে সমাজটাতে বাস করতেছি, নাগরিকরা যেখানে আছে, তাদের জীবন নিয়ে যদি কাজ না করি তাহলে সেটা সিভিক এঙ্গেজমেন্ট হবে না, এটা হবে পার্সোনাল এঙ্গেজমেন্ট। তাহলে সিভিক মানে কি? সিভিক মানে তোমাকে আসলে সমাজের কাজে লাগতে হবে। তোমার নিজের ব্যক্তিগত ব্যাপারের জায়গা থেকে সরে এসে তুমি সমাজের, নাগরিকের উপকারের কাজে লাগবা। বুঝে গেল? আসো তারপর এডুকেশন, শিক্ষা, দ্যাট ডাজ নট, যেই শিক্ষা, ওকে? তাহলে দ্যাটটা খেয়াল করো, দ্যাট কিন্তু একটা রিলেটিভ প্রোনাউন, কাকে কানেক্ট করতেছে? এই এডুকেশনকে। খেয়াল করবা, যেই প্রোনাউন তার পূর্বের নাউনকেই সম্পৃক্ত করে তাকে আমরা বলেছি রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? বলা হয়েছে যে এডুকেশন দ্যাট ডাজ নট ইলিউমিনেট আওয়ার মাইন্ডস। ইলিউমিনেট খুবই সুন্দর একটা ওয়ার্ড। এনলাইটেন, ওকে? ইলিউমিনেট শব্দ অর্থ হচ্ছে আলোকিত করা। আলোকিত করা, এটা একটা ভার্বে আছে, ভার্বের দ্যাট ডাজ নট ইলিউমিনেট, তাহলে V1 এ আছে। তাহলে আলোকিত করা, আলোকিত করা, ঠিক আছে? ওকে, তাহলে আলোকিত করা, এটার যদি সিনোনিম আসে পরীক্ষা তাহলে কি দিবা? এনলাইটেন। এনলাইটেন। এডুকেশন দ্যাট ডাজ নট এনলাইটেন আওয়ার মাইন্ডস, যেই শিক্ষা আমাদের মনকে আলোকিত করে না, or does not inspire, অথবা অনুপ্রাণিত করে না, টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, সমাজের জন্য কাজ করতে। তো কমিউনিটি বাংলা কি পাচ্ছি? সমাজ, সোসাইটি, ওকে? ইজ নট কমপ্লিট এট অল। কমপ্লিট ওয়ার্ডটা এখানে একটা অ্যাডজেক্টিভ, মানে স্বয়ং সম্পূর্ণ নয়। সেই শিক্ষা কি নয়? সেই শিক্ষা স্বয়ং সম্পূর্ণ নয়। খুব চমৎকার একটা লাইন কিন্তু, দেখো আমরা পড়াশোনা করি কেন? সার্টিফিকেট পাওয়ার জন্য, বেশি টাকা কামানোর জন্য, আর বড় বড় পদে গিয়ে যেন লুটপাট করতে পারি। অনেকে আসে না চিন্তা ভাবনা যে সরকারি বড় কর্মকর্তা হব, এখন কেন হবে? হয়ে যেন সে, অনেকের নেতিবাচক দৃষ্টান্ত থাকে, নেতিবাচক ইচ্ছা থাকে যে আমি সরকার পাওয়ার কাজে লাগিয়ে এটা করব, ওইটা করব, দুর্নীতি করব। তো বলা হচ্ছে যে যেই শিক্ষা আমাদের মনকে আলোকিত করে না, কুসংস্কারাচ্ছন্ন থেকে দূরে সরে আসতে বলে না, আমাদেরকে ছোট মন মানসিকতা থেকে বেরিয়ে আসতে বলে না, মনকে আলোকিত প্রস্ফুটিত করে না, অথবা যেই শিক্ষা আমাদেরকে সমাজের জন্য কাজ করতে শেখায় না, অনুপ্রাণিত করে না, মোটিভেট করে না, ইন্সপায়ার করে না, সেই শিক্ষাটা স্বয়ং সম্পূর্ণ শিক্ষা না, সেটা আধা শিক্ষা, সেটা ভাঙ্গা শিক্ষা, সেটা অসম্পূর্ণ শিক্ষা। ওকে, তাহলে শিক্ষা নিয়ে কথা বলা হচ্ছে। এডুকেশন ইজ নট অল অ্যাবাউট, তাহলে অল অ্যাবাউট সব মিলিয়ে, তাহলে শিক্ষা মানে সব মিলিয়ে গেটিং গ্রেডস। তাহলে শিক্ষা মানে কি শুধুমাত্র নাম্বার পাওয়া? নাম্বার পাওয়া না, নাম্বার অর্জন করা না, অর রিসিভিং সার্টিফিকেটস, অথবা সার্টিফিকেট বা সনদ পাওয়াটাকেই শিক্ষা বলে না। উই ইউজ এডুকেশন টু মেক লাইফ বেটার, আমরা শিক্ষাকে ব্যবহার করি টু মেক লাইফ বেটার, জীবনকে আরো ভালো বানানোর জন্য। আমরা শিক্ষা কেন আমরা অর্জন করি, এটা একটা প্রশ্ন আসতে পারে তোমাদের এসএ কিউতে। তো সেখানে হবে কি? জীবনকে ভালো করা, জীবনকে উন্নত করা, ঠিক আছে? গুড বেটার, তাহলে উন্নত। আর বাংলা নাটকে যা আসে যে শিক্ষা অর্জন করতেছে কেন? ভালো বিয়ে করার জন্য, তাই না? ওকে, জোকস অ্যাপার্ট। ওকে, চলো কি বলছে দেখি আমরা লাস্ট লাইনটা। এডুকেশন ইজ নট অল অ্যাবাউট গেটিং গ্রেডস অর রিসিভিং সার্টিফিকেটস,
তাহলে শিক্ষা মানে শুধুমাত্র নম্বর পাওয়া অথবা সনদ পাওয়া বা অর্জন করার মধ্যেই নয়। উই ইউজ এডুকেশন টু মেক লাইফ বেটার। আমরা আমাদের জীবনকে আরো উন্নততর করতেই আমরা শিক্ষা অর্জন করি। ওকে, আশা করছি এই প্যারাটা আমাদের ক্লিয়ার। একদম ভেঙে দিয়েছি, দেখো সব গ্রামার আমি এখানে বিশ্লেষণ করে দিয়েছি। স্লাইডটা পাবা, সেভ করে রাখবা, খুবই কাজে আসবে। তারপর উই আর এক্সপেক্টেড, খুবই চমৎকার একটা প্যাটার্ন। উই আর এক্সপেক্টেড, আমি মাঝে মাঝে এই পেইড ব্যাচে এই কথাটা বলি যে উই আর এক্সপেক্টেড। এই সেন্টেন্সটুকুকে আমরা কি চিনতে পারছি? এটা কি অ্যাক্টিভ ভয়েসে আছে নাকি প্যাসিভ ভয়েসে আছে? উই আর এক্সপেক্টেড, উই আর এক্সপেক্টেড। দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্রেজেন্ট ইনডেফিনিট প্যাসিভ প্যাটার্নটা কিরকম? প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ ফরম্যাটটা হচ্ছে, আমরা জানি কি, হচ্ছে এম অথবা ইজ অথবা আর। তাহলে যেটা যার সাথে যায়, যে সাবজেক্টের সাথে যে অক্সিলারি যায়, তার সাথে কি পাচ্ছি আমরা? ভার্বের পাস্ট পার্টিসিপল, রাইট? ভার্বের পাস্ট পার্টিসিপল। এটাকে বলা হয় কি? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো হচ্ছে এই প্যাটার্নটা এবার মিলাও তো। উই আর এক্সপেক্টেড, এক্সপেক্ট শব্দ অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা করা বা প্রত্যাশা করা। হ্যাঁ, প্রত্যাশা করা, প্রত্যাশা করা। উই আর এক্সপেক্টেড মানে আমরা প্রত্যাশা করি না, আমাদের থেকে প্রত্যাশা করা হয়। অর্থাৎ যারা শিক্ষা অর্জন করছে, তুমি আমি যারা পড়াশোনা করছি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, আমাদের থেকে প্রত্যাশা করা হয় টু অ্যাপ্লাই দ্য নলেজ স্কিলস অ্যান্ড ভ্যালিউজ। অ্যাপ্লাই মানে কি? প্রয়োগ করা, রাইট? অ্যাপ্লাই, টু অ্যাপ্লাই, প্রয়োগ করা। এটা কি? প্রয়োগ করা, প্রয়োগ করা। কি প্রয়োগ করব আমরা? দ্য নলেজ, জ্ঞান, স্কিলস, দক্ষতা, ভ্যালিউজ, মূল্যবোধ। মূল্যবোধ বলতে পারো বা কি বলা যায় এটাকে, মূল্যবোধ বলতে পারো বা মানবিক গুণাবলী বলতে পারো। হ্যাঁ, মানবিক গুণাবলী, ভ্যালিউজ, মোরালিটি। দ্যাট, যা। তাহলে এই দ্যাট মানে কি? দ্যাট মানে হচ্ছে এই যে ভ্যালিউজ, দ্যাট মানে হচ্ছে এই যে স্কিলস, দ্যাট মানে হলো এই যে নলেজ। তাহলে দ্যাটকে আমরা গ্রামার ভাষায় কি বলবো? একটু আগে পড়িয়েছি, যে প্রোনাউন তার পূর্ববর্তী নাউনকে পরবর্তী অংশের সাথে যুক্ত করে তাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। তাহলে এখানে দ্যাটও কি? দ্যাটও একটা রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? তাহলে বলেছে যে we are expected to apply the knowledge, skills and values that we learn in a classroom. তাহলে আমরা ক্লাসরুমের মধ্যে যেই জ্ঞান অর্জন করি, যেই দক্ষতা অর্জন করি, যেই মূল্যবোধ অর্জন করি, আমাদের থেকে প্রত্যাশা করা হয় সেটাকে আমরা যেন প্রয়োগ করি। কোথায়? ইন আওয়ার এঙ্গেজমেন্ট, আমাদের সম্পৃক্ততার ক্ষেত্রে উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইজ আউটসাইড। লাইজ মানে বাইরে থাকা। তাহলে আমাদের বাহিরের বিশ্বটার সাথে যখন আমরা সংযুক্ত হব, সম্পৃক্ত হব, তখন যেন আমরা আমাদের এই জ্ঞান, আমরা যে শিখেছি সেই দক্ষতা, আমরা শিখেছি যেই মূল্যবোধ, তা যেন আমরা বাহিরের বিশ্বে গিয়ে আমরা ব্যবহার করি, এগুলোকে প্রয়োগ করি, সেটা সমাজ প্রত্যাশা করে। খুব সুন্দর একটা লাইন কিন্তু। এই পুরো জিনিসটা বাংলা বুঝো, আমি আরেকবার বাংলাটা বলি, খেয়াল করো। উই আর এক্সপেক্টেড টু অ্যাপ্লাই দ্য নলেজ, স্কিলস অ্যান্ড ভ্যালিউজ দ্যাট উইল লার্ন ইন আ ক্লাসরুম ইন আওয়ার এঙ্গেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইজ আউটসাইড। অর্থাৎ আমরা একটা ক্লাসরুমের মধ্যে যেই জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ শিখি, তা যেন বাহিরের বিশ্বের সাথে আমরা সম্পৃক্ত হয়ে সেটার প্রয়োগ করি, এটাই সমাজ আমাদের থেকে প্রত্যাশা করে। তার মানে এটা শিক্ষিত মানুষ হওয়ার ক্ষেত্রে কিন্তু প্রত্যাশাও কিন্তু ফুলফিল করতে হয়। সমাজ ফুলফিল করতে পারবা কি না সেটা পরের ব্যাপার, কিন্তু প্রত্যাশা করে যে ছেলেটা, তোমরা ধরো তোমাদের থেকেই তো কেউ তোমরা ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করবা, তোমরা কেউ মেডিকেল পড়াশোনা করবা, তোমরা কেউ বুয়েটে পড়াশোনা করবা, আরো অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি পড়াশোনা করবা। তো এই যে পড়াশোনার সুবাদে তোমার গ্রামের, ধরো তুমি এই তোমার গ্রাম থেকে প্রথম কোনো মেয়ে যে ঢাকা মেডিকেলে চান্স পাইছো বা পাবা, বা তোমার গ্রাম থেকে তুমি প্রথম ছেলে যে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করবা, তোমার স্কুল থেকে তুমি প্রথম ছেলে যে বুয়েটে পড়বা, তো ওই স্কুল প্রত্যাশা করবে এই ছেলেটা যদি বুয়েট থেকে গ্র্যাজুয়েট হয় বা পোস্ট গ্রাজুয়েশন করে, ও আমাদের স্কুলের জন্য অ্যাটলিস্ট কিছু উন্নয়নমূলক কাজ করবে, স্কুলটাকে আরো বড় ভিশন দেখাবে,
গ্রামের ক্ষেত্রে সেম, গ্রামের প্রত্যাশা করবে গ্রামের মেয়ে ডাক্তার হয়েছে, যেদিন শুক্রবার ফ্রি থাকি সবাই একটু যাই, এটাই কিন্তু হয়, এটাই কিন্তু প্রত্যাশা করে মানুষ। সো এই কথাটা এখানে বলা হয়েছে। তাহলে এঙ্গেজমেন্ট মানে কি, তুমি যখন সম্পৃক্ত হবা বাহিরের বিশ্বের সাথে, অর্থাৎ তুমি নিজে তো সব করবে না, তুমি তো তোমার সমাজের কাজে বের হবা, সো সমাজের কাজে বা বাহিরের বিশ্বে। অ্যান্ড উই ক্যান ডু সো, এবং আমরা এই কাজটা অর্থাৎ আমাদের এই জ্ঞানটাকে আমরা প্রচার করতে পারি ইন মেনি ডিফারেন্ট ওয়েজ, বিভিন্নভাবে। বিভিন্নভাবে আমরা আমাদের অর্জিত জ্ঞান, মেধা, মূল্যবোধ, দক্ষতাকে মানুষের মধ্যে প্রচার করতে পারি, ছড়িয়ে দিতে পারি। লেটস হ্যাভ আ লুক অ্যাট হাউ এডুকেশন ওয়ার্কস। চলো একটু দেখে নেওয়া যাক শিক্ষা জিনিসটা কিভাবে কাজ করে। তোমাদের কাছে একটা প্রশ্ন, তোমরা যারা এই পর্যন্ত ক্লাসটা করছো, তোমরা যারা করেছো মনোযোগ দিয়ে, লেটস হ্যাভ আ লুক অ্যাট হাউ এডুকেশন ওয়ার্কস, এই সেন্টেন্সটা কোন টেন্সের? একটা প্রশ্ন তোমাদের কাছে ছুড়ে দিলাম, এটা which tense, which tense, sorry not which tense, which sentence, which type of sentence, ওকে? এটা কমেন্টে অ্যান্সার করবা, ঠিক আছে? তোমরা দেখি মনোযোগ দিয়ে ক্লাস করো কিনা, এটা করলেই বুঝতে পারবো যে মনোযোগ দিয়ে ক্লাস করছো, ওকে? which sentence, এটাকে আমরা কোন ধরনের সেন্টেন্স বলবো? অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এবং মজার বিষয়, এই রকম সিমিলার প্যাটার্নের একটা প্রশ্ন ঢাবির বি ইউনিটে ভর্তি পরীক্ষায় আসছিল 2022-23 সেশনে সম্ভবত। ওই প্যাসেজটা যে হচ্ছে আই হ্যাভ আ ড্রিম, ওই যে মার্টিন লুথার কিং জুনিয়রের, ওইখানে একটা সেন্টেন্স দিছিল, সেম প্যাটার্ন। প্রশ্ন উত্তর দিতে পারলে তুমি উত্তরটা পারবা। তারপর কি বলা হচ্ছে দেখো, যে লার্নার্স সিভিক এঙ্গেজমেন্ট ইজ হাইলি অ্যাপ্রিশিয়েটেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। অল ওভার এই ফ্রেজটা আগে শিখি আমরা। অল ওভার, অল ওভার এই ফ্রেজটা আমরা বহুল ব্যবহৃত একটা ফ্রেজ। এটা আমরা অল ওভার দ্য ক্লাস বলি, অল ওভার দ্য কান্ট্রি বলি, অল ওভার দ্য ওয়ার্ল্ড বলি, অল ওভার দ্য সিটি বলি। অল ওভার, অল ওভার হচ্ছে জুড়ে, অল ওভার জুড়ে, অল ওভার জুড়ে, কোনো কিছু জুড়ে, হ্যাঁ, জুড়ে বা জুড়িয়া। তাহলে অল ওভার দ্য ক্লাসরুম, পুরো ক্লাস জুড়ে। অল ওভার দ্য কান্ট্রি, পুরো রাষ্ট্র জুড়ে। অল ওভার দ্য ভিলেজ, পুরো গ্রাম জুড়ে। অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্ব জুড়ে। বলা হয়েছে লার্নার্স। আচ্ছা, লার্নার্স শব্দটা তো আমরা জানি নাকি, এটা একটা পজিটিভ ফর্মে আছে, লার্নার্স। লার্নার্স এর সহজ বাংলা হচ্ছে শিক্ষার্থী, হ্যাঁ, শিক্ষার্থীদের, শিক্ষার্থীদের, হ্যাঁ, শিক্ষার্থীদের সিভিক এঙ্গেজমেন্ট, শিক্ষার্থীদের এই নাগরিক সম্পৃক্ততা ইজ হাইলি অ্যাপ্রিশিয়েটেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। অ্যাপ্রিশিয়েট মানে হচ্ছে প্রশংসিত, প্রচন্ড প্রশংসিত শিক্ষার্থীদের নাগরিক সম্পৃক্ততার বিষয়গুলো। আচ্ছা, তাহলে প্রশংসিত, এটা একটা অ্যাডজেক্টিভ ফর্মে আছে, আমার কাছে মনে তো তাই হচ্ছে, হ্যাঁ। আর হচ্ছে প্রশংসিত, প্রশংসিত, ওকে? কি বলেছে বলতো ভাইরা? বলেছে যে লার্নার্স মানে শিক্ষার্থীদের সিভিক এঙ্গেজমেন্ট, এই নাগরিক সম্পৃক্ততার শিক্ষার্থীদের বিষয়টা ইজ হাইলি অ্যাপ্রিশিয়েটেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্ব জুড়ে খুবই সুপরিচিত, খুবই প্রশংসনীয়। অর্থাৎ শিক্ষার্থীরা যখন নাগরিক কাজে অংশগ্রহণ করে, সামাজিক কাজে অংশগ্রহণ করে, সেই ব্যাপারটা সারা বিশ্বে জনপ্রিয়। অর্থাৎ শিক্ষার্থীরা সমাজের যে কোনো নিপীড়ন, অন্যায়, নির্যাতন, অন্যায় এগুলোর বিরুদ্ধে কথা বলতেছে, সমাজের কোনো ভুল ত্রুটিকে ধরিয়ে দিচ্ছে, সমাজের কোনো মেয়র বা কেউ যখন নাগরিকদের বিরুদ্ধে গিয়ে কাজ করে সেগুলোকে ধরিয়ে দেয়, সেগুলোর বিরুদ্ধে সোচ্চার হয়, সেগুলোর বিরুদ্ধে প্রোটেস্ট করে, এই নাগরিকদের সম্পৃক্ততা বিষয়টা যখন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে সেটা খুবই জনপ্রিয়, তাই না? ওকে, সিভিক এঙ্গেজমেন্ট মিনস, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সিভিক এঙ্গেজমেন্ট বলতে কি বোঝায়, একটা সংজ্ঞা আসতে পারে এখান থেকে। সিভিক এঙ্গেজমেন্ট মিনস, তাহলে নাগরিক সম্পৃক্ততার মানে হলো ওয়ার্কিং টু মেক আ ডিফারেন্স ইন দ্য সিভিক লাইফ। খুবই সহজ একটা কনসেপ্ট, হ্যাঁ, অফ দ্য কমিউনিটি ইউজিং নলেজ, স্কিলস, ভ্যালুজ অ্যান্ড মোটিভেশন। খুব মজার একটা লাইন, এটুকু বুঝলে তোমার প্যাসেজ পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। Civic engagement means working to make a difference. Working to make a difference তার মানে একটি পরিবর্তন আনয়নের জন্য কাজ করা, একটি পরিবর্তন আনয়নের জন্য কাজ করা। আচ্ছা, পরিবর্তন কোথায় আনবো সেটা আমরা পরে অংশগ্রহণ করছি। পরিবর্তন আনার জন্য কাজ করা,
এইটুকু নোট করে রাখো, তাহলে পুরো প্যাসেজের একটা বাংলা তুমি সহজভাবে ধরতে পারবা। পরিবর্তন আনার জন্য কাজ করা, পরিবর্তন আনার জন্য কাজ করা। ওকে, তাহলে সিভিক এঙ্গেজমেন্ট বা নাগরিক সম্পৃক্ততা বা সামাজিক সম্পৃক্ততার অর্থ হলো ওয়ার্কিং টু মেক আ ডিফারেন্স, অর্থাৎ একটি পরিবর্তন আনার জন্য কাজ করা। এখন পরিবর্তন কোথায় আনবো? আমি কি আমার অর্থনৈতিক জীবনে, আমার স্বাস্থ্যের ক্ষেত্রে, কোন ক্ষেত্রে পরিবর্তন আনবো? এইটার উত্তরটা আবার পরে বলেছে। ইন দ্য সিভিক লাইফ, নাগরিক জীবনে। তাহলে সিভিক লাইফ মানে কি বলতো ভাইয়ারা? সামাজিক জীবন বা নাগরিক জীবন। নাগরিক জীবন, ঠিক আছে? নাগরিক জীবন অথবা সামাজিক জীবন, সোশ্যাল লাইফ, ঠিক আছে? সামাজিক জীবন, বুঝেছো? তার মানে হচ্ছে সামাজিক যে জীবন আছে, তোমার ব্যক্তিগত জীবন কিন্তু না, সামাজিক জীবন বা নাগরিকদের জীবনের মধ্যে একটা পরিবর্তনের জন্য কাজ করা, সেটাকে বলা হয় সিভিক এঙ্গেজমেন্ট। এখন সিভিক লাইফটা কিভাবে বুঝবা? এখানে একটু তারা বলে দিচ্ছে, দেখো, দ্য পাবলিক লাইফ অফ দ্য সিটিজেন্স, নাগরিকদের সামাজিক জীবন, অ্যাজ কন্ট্রাস্টেড, যেটা কিনা বিপরীত, উইথ প্রাইভেট অর পার্সোনাল লাইফ, যেটা তোমার ব্যক্তিগত জীবনের বিপরীত। অর্থাৎ ব্যক্তিগত জীবন মানে আমি আমার ফ্যামিলি চিন্তা করব, আমাকে নিয়ে চিন্তা করব, আমি আমার ভাই বোন বাবা মাকে চিন্তা করব, এটা হচ্ছে প্রাইভেট বা পার্সোনাল লাইফ। আর পাবলিক লাইফ মানে তুমি ফ্যামিলির বাহিরে গিয়ে একজন বৃদ্ধ মহিলা সমাজের মধ্যে, একজন ধরো হচ্ছে কি বলা যায়, মানুষ, কিছু ছেলের হচ্ছে একটা কিশোরী মেয়েকে ডিস্টার্ব করতেছে, ইফটিজিং করতেছে, কোন একজন গর্ভবতী মা, হ্যাঁ গর্ভবতী হচ্ছে একটা বাজার ব্যাগ নিয়ে যেতে পারতেছেন না, তাহলে তারা তো তোমার ফ্যামিলির না, তাদের জীবনে পরিবর্তন আনাটা হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট। আমি কি ক্লিয়ার? কনসেপ্টটা বুঝছো? বুঝলে কমেন্টে জানাইতে পারো। আমি যা বললাম যে সিভিক এঙ্গেজমেন্ট মানে বোঝায় পাবলিক লাইফ, পাবলিক লাইফ, নাগরিক জীবন, সামাজিক জীবনে একটা পরিবর্তন আনা, পজিটিভ চেঞ্জ আনা। সেটা তোমার ব্যক্তিগত বা প্রাইভেট লাইফে না। ব্যক্তিগত লাইফে আনলে সেটা এক ব্যাপার, এটাকে আমরা সিভিক এঙ্গেজমেন্ট বলবো না, কারণ সিভিক শব্দটা আসছে নাগরিক বা সামাজিক অর্থে। তাহলে সমাজের কাজে, অন্যান্য নাগরিকদের কাজে যখন তুমি কোনো উপকার করবা, কোনো ইতিবাচক পরিবর্তন আনবা, যখন কোনো পজিটিভ চেঞ্জেস আনবা তাদের বিহেভিয়ার, তাদের লাইফ স্টাইলে, এটাকেই বলবো আমরা সিভিক এঙ্গেজমেন্ট। এটা আমাদের সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। এই প্রশ্ন, তাহলে আমরা এগুলো কিভাবে করব? কমিউনিটি ইউজিং নলেজ, স্কিলস, ভ্যালুজ এন্ড মোটিভেশন। আমরা সেটা করতে পারবো আমাদের জ্ঞানের মাধ্যমে, জ্ঞান ব্যবহার করে, দক্ষতা ব্যবহার করে, মূল্যবোধ ব্যবহার করে, এবং আমাদের অনুপ্রেরণা, উৎসাহকে ব্যবহার করে। সবসময় তো উৎসাহ শুধু টাকা না, মানুষ তখন অনেক উৎসাহে কিন্তু কাজ করে। সিভিক এঙ্গেজমেন্ট প্রমোটস, প্রমোট মানে হচ্ছে তুলে ধরা, হ্যাঁ তুলে ধরা, তুলে ধরা বা উন্নত করা, হ্যাঁ তুলে ধরা বা ডেভেলপস বলতে পারো, সিনোনিম ডেভেলপস। তাহলে উন্নত করা অথবা কি দ্বারা বলতো ভাইরা? তুলে ধরা, ঠিক আছে? তুলে ধরা। তাহলে বলা হয়েছে যে সিভিক এঙ্গেজমেন্ট প্রমোটস দ্য কোয়ালিটি অফ লাইফ, জীবনের মান। কোয়ালিটি অফ লাইফ মানে কি? জীবন মান, কোয়ালিটি অফ লাইফ, জীবন মান, জীবন মান। আচ্ছা, জীবন মান মানে কি? মানুষ একটু ভালো খাবার খাবে, পুষ্টিকর খাবার খাবে, মানুষের স্বাস্থ্য ভালো থাকবে, চিকিৎসা সেবা পাবে, শিক্ষার ব্যবস্থা উন্নত হবে, মানুষ দূষণমুক্ত থাকবে, হ্যাঁ দূষণমুক্ত খাবার পাবে, দূষণমুক্ত বায়ু পাবে, দূষণমুক্ত পরিবেশ পাবে। এই সব কিছু মিলে তো মানুষের জীবন উন্নত করা, তাই না? তাহলে বলেছে যে সিভিক এঙ্গেজমেন্ট প্রমোটস, তাহলে এই নাগরিক সম্পৃক্ততা আরো উন্নত করে তোলে দ্য কোয়ালিটি অফ লাইফ, জীবনের মানকে আরো উন্নত করে তোলে, ইন আ কমিউনিটি, একটি সমাজে। তাহলে কমিউনিটি মানে কি? সমাজে। তাহলে নাগরিক সম্পৃক্ততা একটি সমাজের মধ্যে মানুষের জীবনের মানকে উন্নত করে তোলে। কিভাবে? বাই কন্ট্রিবিউটিং, কন্ট্রিবিউট মানে কি? অবদান রাখা। কন্ট্রিবিউট মানে কি বলতো ভাইয়ারা? অবদান রাখা, ঠিক আছে? অবদান রাখা। কিভাবে করবে এই কাজটা সিভিক এঙ্গেজমেন্ট? বাই কন্ট্রিবিউটিং টু দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ দ্য পিপল। ইমপ্রুভমেন্ট মানে আমরা জানি উন্নতি, তাই না? ইমপ্রুভ থেকে ইমপ্রুভমেন্ট, উন্নতি। তাহলে কিভাবে করবে এই কাজটা? কিভাবে করবে? নাগরিকের স্বাস্থ্য, স্বাস্থ্য ও সুরক্ষা,
স্বাস্থ্য আর ওয়েলবিং মানে কি? সুরক্ষা। স্বাস্থ্য ও সুরক্ষা। তাহলে নাগরিকের স্বাস্থ্য ও সুরক্ষার আরো উন্নত করার মাধ্যমে জীবনের মান বৃদ্ধি করবে। ওকে, তাহলে সিভিক এঙ্গেজমেন্ট কি করে? মানুষের স্বাস্থ্য এবং সুরক্ষার ব্যাপারটা হচ্ছে কেউ চললে কোনো মেয়েকে টিজ করবে না, কোনো ছেলে রাস্তা দিয়ে গেলে তারপর হচ্ছে অন্য কেউ তাকে আক্রমণ করবে না, কিশোর গ্যাং থাকবে না। হ্যাঁ, এই যে ব্যাপারগুলো, তারপর হচ্ছে মানুষকে হচ্ছে বুলিং করবে না, গালিগালাজ করবে না, সাইবার বুলিং করবে না। এই ব্যাপারগুলোকে নিরাপত্তা দেওয়ার মাধ্যমে সিভিক এঙ্গেজমেন্ট মানুষের জীবনের মান বৃদ্ধি করে তোলে। তুমি যখন একটা সমাজে বাস করবা, যেখানে দেখো আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা কি হই, ধরো আমরা রাস্তাঘাটে চলি, হ্যাঁ, আমাদের যে গাড়ি ভাড়া ফিক্স থাকে না, আমরা তখন যে গাড়ি যেই কন্ট্রাক্টর আছে তার সাথে আমরা ঝগড়া লেগে যাই, হ্যাঁ, মারামারি হয়ে যায়। এবং আমরা শুনেছি 2023 সাল আর 24 সালটা ঘটনা নাকি 25 সালে, সময় মনে নাই, 5 টাকা ভাড়া কম বেশি নিয়ে এক কন্ট্রাক্টরকে মেরে ফেলছে মানুষ, বুঝছো? এরকম ঘটনা গুলিস্তানের দিকে। তো এই যে ব্যাপারটা অমানবিক ঘটনায় তুমি যখন এটা জানবা, তারপর তুমি দেখো যে আমাদের ফার্ম গেটে যেটা হইলো, ফার্ম গেটের এখানে মেট্রো রেলের পিলারের একটা রাবার খুলে এসে, মানে কি একটা দুর্বিষহ জীবন মানুষ তুমি রাস্তায় হাঁটবা, তুমি জানবা না যে তুমি কিভাবে মরে যাচ্ছ। হ্যাঁ, মৃত্যু জন্ম আল্লাহর হাতে, কিন্তু এই যে মৃত্যু, অপ্রত্যাশিত মৃত্যু, হ্যাঁ, সেটা যদি হয় রাষ্ট্রযন্ত্রের ভুলের কারণে, সেটা কখনোই প্রত্যাশিত না। রাবার খুলে এসে মারা গেছে। এখানে হচ্ছে মগবাজার ফ্লাইওভার উপরে বোম ফাটাইয়া হচ্ছে মেরে ফেলছে, হ্যাঁ, সন্ত্রাসীরা। তারপর আমরা কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে এমন ঘটনা ঘটলো 2022-এর দিকে নাকি 23-এর দিকে, উত্তরার দিকে, বুঝছো, উত্তরার দিকে তোমার এক পুরো ফ্যামিলি, 4 জন না 5 জনের সদস্য, ছোট বাচ্চা সহ, সন্তান সহ ফ্যামিলি হচ্ছে তোমার শপিং মলের বাহিরে, বুঝছো, যাচ্ছিল, জ্যামের মধ্যে আটকায় পড়ছে। উপরে হচ্ছে ওই যে ফ্লাইওভারের কাজ করে না, কিছু ওই যে বড় বড় পিলার মতো আসছে, ওইটা পইরা মানুষ একদম অন স্পট 4 জন ডেথ। তুমি তুমি এই জিনিসগুলোকে তুমি কি নর্মাল বলবা? না। যখন তুমি চিন্তা করবা যে এইরকম ঘটে, এবং তোমরা যে খাবার খাচ্ছ, তোমরা দেখো ভোক্তা অধিকার যাচ্ছে, গিয়ে দেখতেছে কোনো এক রেস্টুরেন্টে কাচ্চির মধ্যে হচ্ছে খাসির পরিবর্তে নাকি কুকুর দিচ্ছে। দেখো, মানে যা রটে তার কিছু কিন্তু ঘটে, নিশ্চয়ই কিছু না কিছু এরকম ঘটছে, না ঘটলে কিন্তু এরকমটা হওয়ার প্রশ্ন আসে না। তাহলে তুমি যখন দেখবা যে খাবারের সমস্যা, মানে রাস্তাঘাটের সমস্যা, বায়ুতে সমস্যা, পরিবেশের সমস্যা, গাড়িতে সমস্যা, মানুষের আচরণের সমস্যা, এগুলো যখন ঘটবে, তখন তুমি তোমার লাইফের যে কোয়ালিটিটা, এটা তুমি বুঝবা না যে আসলে তোমার কোয়ালিটি লাইফ স্পেন্ড করতেছো কিনা। তোমার সবসময় মনে হবে একটা ভয়ের মধ্যে আছি, কখন যে কি হয়ে যায়, কখন কোনটা খুলে পড়ে, তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, ইট পরে মারা যাবা। সো এই যে ব্যাপারগুলো, এই জায়গাটায় পরিবর্তন আনকে সিভিক এঙ্গেজমেন্ট। তারপর সিভিক্যালি এঙ্গেজড ইন্ডিভিজুয়ালস, খুব সুন্দর একটা লাইন। সিভিক্যালি সামাজিকভাবে, এটা কিন্তু একটা অ্যাডভার্ব, হ্যাঁ। সিভিক্যালি এঙ্গেজড, তাহলে কি হবে? সামাজিকভাবে সম্পৃক্ত। সামাজিকভাবে সম্পৃক্ত, এঙ্গেজড এটা একটা অ্যাডজেক্টিভ ফর্ম, আর অ্যাডজেক্টিভকে মডিফাই করে কে? একটি অ্যাডভার্ব। তাহলে এখানে সিভিক্যালি কি? একটা অ্যাডভার্ব, ঠিক আছে? তাহলে কি দাঁড়াচ্ছে? সামাজিক থেকে আমরা কি পাচ্ছি? সামাজিকভাবে। সামাজিকভাবে সম্পৃক্ত, সামাজিক বা সামাজিক কাজে সম্পৃক্ত। আমি এখানে লিখছি সিভিক্যালি এঙ্গেজ, এই ওয়ার্ডটাকে সুন্দরভাবে যদি বলো, সিভিক্যালি এঙ্গেজ, তাহলে সামাজিকভাবে সম্পৃক্ত, তাই না? তাহলে সামাজিকভাবে সম্পৃক্ত, সামাজিকভাবে সম্পৃক্ত, এই অর্থটা সুন্দর। অথবা এটার একটা সুন্দর বাংলা হতে পারে সামাজিক কাজে সম্পৃক্ত। সামাজিক কাজে সম্পৃক্ত, সামাজিক কাজে সম্পৃক্ত। তাহলে বলা হচ্ছে যে সামাজিক কাজে সম্পৃক্ত ইন্ডিভিজুয়ালস মানে ব্যক্তি, হ্যাঁ, ইন্ডিভিজুয়ালস মানে কি? ব্যক্তিবর্গ, ব্যক্তিবর্গ বা ব্যক্তিগণ। তাহলে সামাজিক কাজে সম্পৃক্ত ব্যক্তিগণ রিকগনাইজ মানে হচ্ছে চিহ্নিত করা, চিহ্নিত করে তাদেরকে themselves as members of a larger social community and are concerned about civic issues. চমৎকার একটা লাইন। এটা বোঝানোর জন্য আমি তোমাকে তোমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে বোঝাই। যেমন ধরো, সমাজের মধ্যে কোনো একজন মানুষ দেখবা
আমরা সমাজসেবক বলি, বাস্তবেই অনেকে কিন্তু সমাজসেবক, অর্থাৎ সমাজের প্রয়োজনে তারা আসে। এটা সম্মানের বিষয়, সমাজের জন্য কাজ করা। এখন সমাজের মধ্যে ধরো একজন বৃদ্ধ মহিলাকে তার সন্তান, বুঝছো, ভাত দিচ্ছে না, খাবার দিচ্ছে না, তাকে খুব কষ্ট দিচ্ছে। তো অনেকে এটা চিন্তা করবে না, কিন্তু এরকম কয়েকজন মানুষ আছে যারা কিন্তু এটা চিন্তা করে। তার আগে চিন্তা করে, তারপরে এই ছেলে তুই এটা করলি কেন, তোর কি সাহস, তুই তোর মাকে খাওয়াবি না, তোকে বড় করছে না, যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে লালন পালন করে তোকে বড় করছে, তোর ময়লা কাপড় চোপড় ধুয়ে পরিষ্কার করতে খাওয়ায় না খাওয়ায়া তোকে বিভিন্ন ভাবে তোকে রাইখা আদর যত্ন দিয়া বড় করে তুলছে, তুই তোর মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছিস, তুই তোর মাকে খাবার দিচ্ছিস না, তুই তোর মাকে আজকে আঘাত করতেছিস, কোত্থেকে পাইছো সেই কাজ? তখন তাকে বকা দিয়ে তখন এই যে ব্যাপারটা যে একটা রেজলিউশন নিয়ে আসে, সলভ করে যে ব্যাপারটা, সেই ব্যক্তিকে বলা হয় সিভিক্যালি এঙ্গেজড। সে এরকম আরো অনেক সামাজিক কাজের সাথে সম্পৃক্ত থাকে। এটা একটা উদাহরণ বললাম। অনেক তোমরা যারা অল্প বয়সে আছো, অল্প বয়সে মিন্স বোঝাচ্ছি টিনেজার যারা আছো, তোমরা অনেকে পার্ক পরিষ্কার করো, তোমরা গ্রামের ময়লা পরিষ্কার করো, পুকুর পরিষ্কার করা, মাঠ পরিষ্কার, মাঠ খেলার মাঠ গুছিয়ে রাখা, সুন্দর রাখা, এগুলো কিন্তু সিভিক্যালি এঙ্গেজড কাজ। তাহলে বলা হচ্ছে দেখো, সিভিক্যালি এঙ্গেজড ইন্ডিভিজুয়ালস রিকগনাইজ দেমসেলফস, তাহলে কি মনে করা, মনে করা বা অনুভব করা। তাহলে সামাজিকভাবে সম্পৃক্ত মানুষেরা তারা মনে করেন দেমসেলস নিজেদেরকে অ্যাজ মেম্বার্স অফ লার্জার সোশ্যাল কমিউনিটি, তারা নিজেদেরকে অধিকতর বড় সামাজিক সংস্থার সদস্য মনে করেন। তুমি যখন সিভিক কাজে এঙ্গেজ না, তুমি তোমার প্রাইভেট লাইফ। আর যে মানুষটা সামাজিক কাজে সম্পৃক্ত, সে ওই যে বৃদ্ধার কি সমস্যা হয়েছে সেটা দেখবে, গর্ভবতী মায়ের কি সমস্যা হয়েছে, ওই লোক বিদেশ গেছে, জেলে আটকায় গেছে সেটা দেখবে, পুকুরের মধ্যে বিষ মারলো কে সেই সমস্যা দেখবে। তাহলে কি সে আরো অনেক মানুষের সাথে সম্পৃক্ত, এটাকে বলা হয়েছে সে নিজে তখন লার্জার সোশ্যাল কমিউনিটির সাথে সম্পৃক্ত থাকে। অ্যান্ড আর কনসার্ন, আর এই আরটা কোথায় আসলো, এই যে ইন্ডিভিজুয়ালস এর কিন্তু ভার্ব কিন্তু আর, অ্যান্ড আর কনসার্ন অ্যাবাউট হচ্ছে, এবং তারা অত্যন্ত সতর্ক থাকে অ্যাবাউট সিভিক ইস্যুস, সামাজিক সমস্যা নিয়ে বা নাগরিক সমস্যা ইস্যুস মানে কি সমস্যা, তারা নাগরিক সমস্যাগুলো নিয়ে অত্যন্ত সতর্ক বা সচেতন থাকে, ঠিক আছে, সতর্ক থাকে নাগরিক সমস্যাগুলো, যেটা একটু আগে বললাম। দে কনসিডার দেমসেলস, তারা নিজেদেরকে নিজেরা বিবেচনা করে, কনসিডার মানে কি বিবেচনা করা, তারা নিজেদেরকে বিবেচনা করে রেসপন্সিবল সিটিজেন্স, অত্যন্ত দায়িত্বশীল নাগরিক, হু টেক অ্যাকশন, যারা কিনা পদক্ষেপ নেয়, অর রেজ দেয়ার ভয়েসেস, অথবা তারা তাদের প্রতিবাদ গড়ে তোলে। রেজ ভয়েস মানে কিন্তু প্রতিবাদ করা। রেজ ভয়েস মানে কি, আমি ফ্রেজটা নিচে লিখছি, রেজ ভয়েস মানে কিন্তু গলা উঁচু করা না, রেজ ভয়েস এটার বাংলা অর্থ দাঁড়াবে প্রতিবাদ করা। রেজ ভয়েস মানে কি বলতো ভাইরা, প্রতিবাদ করা। তাহলে সেই নাগরিকরা তারা কি করে, তারা প্রতিবাদ করে এগেইনস্ট কোনো কিছুর বিরুদ্ধে, ইনজাস্টিস অন্যায়, ডিসক্রিমিনেশন বৈষম্য অ্যান্ড আদার ফর্মস অফ সোশ্যাল ইলস, এবং আরো অন্যান্য সামাজিক ব্যাধি, ওই যে বললাম ইফটিজিং থেকে শুরু করে আর অন্যান্য ব্যাধি, সামাজিক ব্যাধি। তাহলে বলা হচ্ছে কি বলতো ভাইয়া, লাস্ট লাইনটা আরেকবার দেখি। দে কনসিডার মানে সিভিক্যালি এঙ্গেজ মানুষরা, দে কনসিডার দেমসেলস, তারা নিজেদেরকে মনে করে, বিবেচনা করে, রেসপন্সিবল সিটিজেন্স, দায়িত্বশীল নাগরিক, তারা নিজেদেরকে দায়িত্বশীল নাগরিক মনে করে, হু টেক অ্যাকশন, যারা কিনা পদক্ষেপ নেয়, অর রেজ দেয়ার ভয়েসেস, এবং তারা তাদের প্রতিবাদী কণ্ঠস্বর গড়ে তোলে এগেনস্ট ইনজাস্টিস মানে কি অন্যায়, হ্যাঁ অন্যায়, আনজাস্ট ডিসিশন, যে কোনো অন্যায়, বৈষম্য ও অন্যান্য সামাজিক ব্যাধির বিষয়ে তারা প্রতিবাদ গড়ে তোলে। কারা? সামাজিকভাবে সম্পৃক্ত মানুষেরা। তারপর আসো, এরপরে বলছে যে ইন সিভিক এঙ্গেজমেন্ট, এই সামাজিক সম্পৃক্ততার ক্ষেত্রে ইস্যুস অফ পাবলিক কনসার্ন আর ক্রুশাল মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাহলে বলেছে নাগরিক সমস্যাগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
ইস্যুস মানে কিন্তু নেগেটিভ জিনিস, নাগরিক সমস্যা। তাই নাগরিক সমস্যাগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ বা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগরিকদের বিভিন্ন সমস্যাগুলোকে গুরুত্বের সাথে দেখতে হয়। এখানে গুরুত্ব ছাড়া আরো অর্থ আসতে পারে, তোমরা ভাবতে পারো। হ্যাঁ, সিভিক এঙ্গেজমেন্ট ইনক্লুডস মানে অন্তর্ভুক্ত করা ইন্ডিভিজুয়াল অর গ্রুপ অ্যাক্টিভিটিস টু প্রোটেক্ট পাবলিক ইন্টারেস্টস অ্যান্ড চেঞ্জ দ্য ওয়ে দ্য কমিউনিটি ভ্যালিউজ ইটসেলফ। বড় একটা লাইন, আমরা ছোট ভেঙে পড়ি। ইন সিভিক এঙ্গেজমেন্ট, সামাজিক সম্পৃক্ততার ক্ষেত্রে ইস্যুস অফ পাবলিক কনসার্ন, নাগরিকের সমস্যাগুলো আর ক্রুশাল, অত্যন্ত জটিল, অত্যন্ত তীক্ষ্ণ, অত্যন্ত তীব্র। তুমি তীব্র বলতে পারো, অত্যন্ত তীব্র। কিরকম? সিভিক এঙ্গেজমেন্টের মধ্যে অন্তর্ভুক্ত থাকে ইন্ডিভিজুয়াল অর গ্রুপ অ্যাক্টিভিটিস। এটা হতে পারে ব্যক্তিগত কোনো কাজ অথবা দলীয় কাজ। তাহলে সিভিক এঙ্গেজমেন্ট, তুমি নিজে যদি সমাজের জন্য কাজ করো সেটা হবে, আবার তোমরা 4-5 জন বন্ধু মিলে যদি সমাজে কোনো ভালো কাজ করো, স্কুলে কোনো ভালো কাজ করো, সেটাও সিভিক এঙ্গেজমেন্ট। টু প্রোটেক্ট পাবলিক ইন্টারেস্ট, তাহলে কোন ক্ষেত্রে কাজ করবা? পাবলিক ইন্টারেস্ট, নাগরিকের যেই প্রত্যাশা সেটা রক্ষা করার জন্য তোমরা কাজ করবা। অ্যান্ড চেঞ্জ দ্য ওয়ে দ্য কমিউনিটি ভ্যালুজ ইটসেলফ, এবং সমাজ এই নাগরিকের ইন্টারেস্টকে কিভাবে মূল্যায়ন করে, নাগরিকদেরকে কিভাবে মূল্যায়ন করে, সেই পুরো চিন্তা চেতনাটা পরিবর্তন করবা তোমরা। বোঝা গেল? তোমাদের জন্য ভাইয়ার বলা যে তোমরা নিজেরাও একা করো, অনেকে মিলে করো, সামাজিক পরিবর্তন করা, মানুষ কিভাবে নাগরিকের সুযোগ সুবিধাগুলোকে দিচ্ছে না, চিন্তা করছে না ব্যাপারগুলো নিয়ে, এই ব্যাপারগুলোকে সোচ্চার হওয়ার চেষ্টা করবা। ফর এক্সাম্পল, যেমন ধরো, ইফ ইউ আর প্রোটেস্টিং, প্রোটেস্ট মানে কি ভাইয়ারা বলো দেখি? প্রতিবাদ করা। হ্যাঁ, ডিফেন্ড, ওকে, প্রতিবাদ করা। বলা হচ্ছে ইফ ইউ আর প্রোটেস্টিং এগেনস্ট এনি আনজাস্ট ডিসিশন, অন্যায় সিদ্ধান্ত, তুমি যদি কোন রকম অন্যায় কোন সিদ্ধান্তের প্রতিবাদ করো অফ দ্য লোকাল মিউনিসিপ্যালিটি মানে হচ্ছে তোমার স্থানীয় পৌরসভার কোন অন্যায় সিদ্ধান্তের তুমি যদি প্রতিবাদ করো, সাচ এস, কিরকম অন্যায় হইতে পারে? রেইজিং ট্যাক্সেস, যদি পৌরসভা কোনো অন্যায়ভাবে সরকারি কোনো নির্দেশনা ছাড়া যদি তারা ট্যাক্স বাড়ায় দেয় নাগরিকের উপরে, অর অ্যান অ্যাক্ট, অথবা এমন কোনো কাজ দ্যাট মাইট ওয়ার্ক এগেনস্ট পিপলস ইন্টারেস্ট, অথবা এমন যে কোনো কাজ যেটা নাগরিকদের যে চাহিদার বিরুদ্ধে যাবে, এমন যে কোনো কাজের যদি তুমি প্রতিবাদ করো, ইউ আর সিভিক্যালি এঙ্গেজড, তুমি তখন নাগরিকভাবে বা তুমি সামাজিকভাবে সম্পৃক্ত। অ্যান্ড ইয়োর অ্যাকশন, এবং তুমি যেই কাজটা করবা, প্রতিবাদ করবা বা যেটাই করো, ইয়োর অ্যাকশন ইজ কনসিডার্ড আ সিভিক এঙ্গেজমেন্ট, এবং তোমার সেই কাজটাকে বলা হবে সিভিক এঙ্গেজমেন্ট। তাহলে মূল কথা কি দাঁড়াইলো? সমাজের মধ্যে কোনো অন্যায়, অবিচার, অত্যাচার, বৈষম্য হলে সেটার বিরুদ্ধে একা পারো অথবা দলীয়ভাবে বন্ধুরা মিলে কাজ করো, এই কাজটাকে বলা হয় সিভিক এঙ্গেজমেন্ট। তোমরা সমাজের ভালোর জন্য, নাগরিকের উন্নতির জন্য, নাগরিকের সমস্যা সমাধানের জন্য যেই কাজটা করা হবে, সেই কাজটাই হলো সিভিক এঙ্গেজমেন্ট। যেই কাজটাই করো, ওকে। রাস্তার মধ্যে এই যে বন্যার পানি চট্টগ্রামে আটকে যাচ্ছে, হ্যাঁ, তাহলে চট্টগ্রামের মতো সব জায়গায় না, ধরো কোন একটা গ্রামের মধ্যে তোমার একটা রাস্তার মধ্যে পানি আটকে গেছে, মানুষ কষ্ট পাচ্ছে, বৃদ্ধ বুড়া সবাই হচ্ছে পড়ে যাচ্ছে পিছলা খায়া, তুমি যখন এখানে একটা যে লাইন কেটে দাও, ওই লাইন কেটে দিলে এটাও কিন্তু সিভিক এঙ্গেজমেন্ট। তুমি নাগরিকের জীবন মান উন্নত করছো, সমস্যা সমাধান করছো, পাবলিক ইস্যু সলভ করছো। বুঝে গেল? ওকে, দিস প্রোটেস্ট ক্যান বি ডান ইন ডিফারেন্ট ওয়েজ, এই প্রতিবাদটা বিভিন্নভাবে করা যেতে পারে। সাচ এস, যেমন অর্গানাইজিং র্যালিজ, যেমন হতে পারে কি, তুমি কোনো র্যালি মানে তুমি কোনো একটা র্যালি করতে পারো, হ্যাঁ, কোনো মিছিল করা যায়। র্যালি মানে কি? মিছিল। তুমি কোনো মিছিল করতে পারো, বা প্রতিবাদী মিছিল আর কি, একদম মারামারি কাটাকাটি এরকম না, মশাল মিছিল না, তোমরা সবাই মিলে যেটা মানি না, মানবো না। কালেক্টিং সিগনেচার্স, তোমরা সবাই সিগনেচার নিতে পারো যে এইটার বিপক্ষে কারা আছেন, এটার পক্ষে কারা আছেন, এই আমাদের মেয়র এই কাজটা ভালো করে নাই, আমাদের দেশের ওই প্রধানমন্ত্রী এই কাজটা ভালো করে নাই, আমাদের দেশের এমপি এটা ভালো করে নাই, সো সিগনেচার নিতে পারো কারা কারা এটার পক্ষে। মেকিং হিউম্যান চেঞ্জ মানে হচ্ছে মানব বন্ধন করা,
মেকিং হিউম্যান চেঞ্জ মানে কি, মানব বন্ধন করা, সবাই মিলে মানব বন্ধন করা, মানব বন্ধন করতে পারো, মানব বন্ধন করা, রাইটিং পিটিশনস এবং মামলা দায়ের করা, পিটিশন মানে কি মামলা, এটসেট্রা, এইরকম অনেক কাজের মাধ্যমে তুমি এগুলো করতে পারো। ইউ ক্যান অলসো হেল্প কন্ট্রোল ট্রাফিক ইন ফ্রন্ট অফ এ স্কুল, একটা স্কুলের সামনে গাড়ি চললে তো বাচ্চাদের উপর আঘাত হইতে পারে, তুমি ওই জায়গাটার মধ্যে স্কুল যখন ছুটি দেয় বা স্কুলে যখন স্টুডেন্টরা ঢুকে তুমি ট্রাফিকটা মেনটেন করতে পারো, এইটাও সিভিক এঙ্গেজমেন্ট। হেল্প চিলড্রেন টু ক্রস দ্য রোডস, বাচ্চাদেরকে রাস্তা পার হইতে সাহায্য করতে পারো, সেটাও সিভিক এঙ্গেজমেন্ট। ওয়ার্ক ইন আ টিম টু ক্লিন আ পার্ক অর আ সি বিচ, একটা দলের মধ্যে যুক্ত হয়ে তুমি একটা পার্ক অথবা সমুদ্র সৈকত পরিষ্কার করার জন্য মাছেরা না আটকায় যায়, সেটাও সিভিক এঙ্গেজমেন্ট। ইউ ক্যান অলসো গিভ সাম সার্ভিসেস টু এল্ডারলি পিপল, এই যে গ্রামের যে বৃদ্ধ পুরুষ মহিলারা আছে তাদেরকে কিছু সেবা দেওয়া। যেমন ধরো একজন মহিলা, তিনি হচ্ছে একদম খুবই বয়স্ক, ধরো 80 বছর, তিনি আসলে খুব ভালো, মানে ধরো 70 বছর, তিনি বাজারে যাইতে হন, তার বাসায় আসলে কেউ নাই, এখন তুমি যদি তার বাজারটা একটু এনে দাও, হ্যাঁ, এটাই কিন্তু একটা সিভিক এঙ্গেজমেন্ট। একটা পুরুষ মানুষ, হ্যাঁ, সে বিছানায় পড়ে আছে, তাকে হসপিটাল নিয়ে যাওয়ার মতো কেউ নাই, এই তাকে সাহায্য করা, হসপিটাল নিয়ে যাও বা ডাক্তারকে নিয়ে এসে তার সেবা দেওয়া, এটা কি বলা হবে, সিভিক এঙ্গেজমেন্ট। These are all examples of civic engagement as what you do directly affects the community. তাহলে সিভিক এঙ্গেজমেন্ট কি করে, সরাসরি সমাজকে প্রভাবিত করে, সমাজকে প্রভাবিত করে, সরাসরি সমাজকে প্রভাবিত করে, কোনো মাধ্যম নাই, তুমি যা করবা তা ডিরেক্টলি শিশু, বাচ্চা, বুড়ো, যে কোনো কাউকে গিয়ে তাদের লাইফস্টাইল পরিবর্তন করবে, তাদের জীবনে পরিবর্তন আনবে। ওকে, আমরা মনে হয় প্রায় শেষে চলে আসছি, রাইট? হ্যাঁ, আমরা এটা শেষ করে ফেলি, চলো কি বলা হচ্ছে দেখো। ওয়েন সিভিক এঙ্গেজমেন্ট ইজ আপ, আচ্ছা আমরা এতক্ষণ পড়লাম সিভিক এঙ্গেজমেন্ট কি, আমরা কিভাবে এটা করতে পারি, সবকিছু পড়লাম, কিন্তু সিভিক এঙ্গেজমেন্টে কিন্তু অনেক ভ্যারিয়েশন থাকতে পারে, হ্যাঁ, অনেকগুলো ভ্যারিয়েশন থাকতে পারে। যেরকম ওয়েন সিভিক এঙ্গেজমেন্ট ইজ আ পার্ট অফ একাডেমিক প্রোগ্রাম, একাডেমিক প্রোগ্রাম মানে কি, তোমার তোমার যে একাডেমিক বা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত, যখন সেটা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হবে, তোমার পাঠ্যসূচি বলা হচ্ছে এই যে মানুষের সাহায্য করা, মানুষের লাইফে পরিবর্তন নিয়ে আসা, সমাজের কোনো সমস্যার সমাধান করা, এটা যখন কোনো একটা ইউনিভার্সিটির, কলেজের বা স্কুলের তাদের শিক্ষার সূচির একটা অন্তর্ভুক্ত পার্ট হবে, অ্যান্ড দ্য লার্নার্স এবং শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীদের এঙ্গেজমেন্ট ইজ অ্যাসেসড, অ্যাসেস শব্দটা এখানে পেসিভে আছে, অ্যাসেস মানে হচ্ছে অর্থ হচ্ছে মূল্যায়িত হওয়া বা মূল্যায়ন করা, মূল্যায়ন করা মানে ইভালুয়েট করা, ঠিক আছে। এবং শিক্ষার্থীরা কতটুকু সমাজের সেবা করতে পারলো, কোন জায়গায় ভুল করছে, কোন জায়গায় আর একটু ডেভেলপ করা দরকার ছিল, এটা যখন টিচার বা একটা কমিউনিটির সিনিয়ররা যখন এটাকে জাজ করবেন ফলোইং আ স্কেল এবং একটা মাত্রা অনুসারে, দেন ইট ইজ কল্ড সার্ভিস লার্নিং। তখন এটার নাম আমরা কি দিব, এটার নাম দিব হচ্ছে আমরা সার্ভিস লার্নিং। তার মানে তখন এটার নাম হয়ে যাবে সেবা শিক্ষা। ইট ইনভলভস মানে হচ্ছে কোনো কিছুর অন্তর্ভুক্ত থাকা, কোনো কিছুকে সম্পৃক্ত করা, যুক্ত করা। ইট ইনভলভস দ্য অ্যাপ্লিকেশন। আচ্ছা, এটা সার্ভিস লার্নিং, দেখো আমরা কিন্তু অনেকগুলো নাম পাচ্ছি, সিভিক এঙ্গেজমেন্ট, সাধারণ নাগরিক করলে সিভিক এঙ্গেজমেন্ট, এইটা যখন কোনো পড়াশোনার সূচির অন্তর্ভুক্ত হয়ে যায়, শিক্ষার্থীরা এটার মধ্যে নাম্বার পায়, এটা করলে এটা হয়েছে, এতটুকু পাইছে নাম্বার, এরা ভালো করছে, এটা খারাপ করছে, ওই গ্রুপটা ভালো করছে, তখন এটা নাম হয়ে যাবে সার্ভিস লার্নিং। হ্যাঁ, এটা কিন্তু দেখো নর্ডিক কান্ট্রিগুলোতে বা ইউরোপের রাষ্ট্রগুলো কিন্তু এরকম আছে, জাপানে আছে, দক্ষিণ কোরিয়া আছে, এগুলা ঠিক আছে। শিক্ষার্থীরা সামাজিক সম্পৃক্ততার কাজগুলো শিখে তারা তখন। ইট ইনভলভস দ্য অ্যাপ্লিকেশন অফ নলেজ অ্যান্ড স্কিলস লার্নড ইন দ্য ক্লাসরুম, তাহলে ক্লাসরুমে শেখা জ্ঞান ও দক্ষতাকে প্রয়োগ করা শেখে শিক্ষার্থীরা, অ্যান্ড দেন মেকিং আ কমপ্লিট প্ল্যান অফ অ্যাকশন, এবং কি করে, কিভাবে পুরো প্রসেসটা করবে, কিভাবে মানুষকে সাহায্য করবে, এটা পুরো একটা কমপ্লিট প্ল্যান করে, হ্যাঁ, পরিকল্পনা করে। যেমন প্রিপেয়ারিং আ বাজেট, হ্যাঁ, আমরা সমাজের ওই রাস্তা ঠিক করতে হলে কতটুকু টাকা লাগবে, বাজেট সিস্টেম করা, বাজেট সেট করা, যেহেতু শিক্ষার্থীরা করবে সবকিছু একটা সুন্দর গাইড অনুযায়ী করবে। স্টার্টিং দ্য প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন হচ্ছে মানে বাস্তবায়নের পরিকল্পনা শুরু করা, বাস্তবায়ন। ওকে, তার মানে আমরা আগে প্রসেস করলাম কিভাবে কি
বাজেট কলমে এতটুকু টাকা লাগবে, এরপর হচ্ছে বাস্তবায়ন শুরু করলাম। ইনভলভিং পিপল, মানুষকে সম্পৃক্ত করা, ওই এলাকার মানুষকে, যে আপনারা আসেন আমাদের সাথে কাজ করেন, হ্যাঁ। পার্টিসিপেশন, অ্যাক্টিভেটিং অপারেশনাল স্ট্র্যাটেজিস, এবং পরবর্তীতে অপারেশনাল মানে একদম প্রায়োগিক যে স্ট্র্যাটেজি, তারপর হচ্ছে তোমার যেই পদক্ষেপ আছে সেগুলো ব্যবহার করা। তার মানে একদম বাজেট থেকে শুরু করে লাস্ট ইমপ্লিমেন্ট করা পর্যন্ত যখন এটা বুঝে 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 স্টেপ বাই স্টেপ করা হবে, এটা হচ্ছে সার্ভিস লার্নিং। ওয়েন সিভিক এঙ্গেজমেন্ট ইজ স্পন্টেনিয়াস, সিভিক এঙ্গেজমেন্টের ব্যাপারটা খুবই স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত মানে কি বলতো ভাইয়া? অর্থাৎ তুমি নিজের ইচ্ছায় করো, নিজের ইচ্ছায় করো, কেউ তোমাকে বাধা দেয় না বা কোনো চাপ নাই, বাট ইরেগুলার। কিন্তু ইচ্ছা হইলে করো, না হইলে করো না, ইচ্ছা হইলেও করো, না হয় করো না, কিন্তু তুমি খুব অনিয়মিত। অ্যান্ড নট আ পার্ট অফ একাডেমিক প্রোগ্রাম, এবং এটা তোমার কোনো পড়াশোনার ব্যাপারও না, ইট ইজ কনসিডার্ড ভলেন্টিয়ারিজম। তখন এই জিনিসের নাম হয়ে যাবে স্বেচ্ছাসেবা। আমরা অনেকেই নাম শুনেছি, বিডি ক্লিন বা এরকম অনেক কিছু আছে, স্বেচ্ছাসেবা, স্বেচ্ছাসেবা। আমরা তিনটা টার্ম পেলাম ভাইয়ারা, বলতো তিনটা টার্ম কি কি? তিনটা টার্ম, একটা হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট, সিভিক এঙ্গেজমেন্ট, দুই নাম্বার কি পেলাম? সার্ভিস লার্নিং, আর তিনে কি পেলাম ভাইয়ারা? তিনে পেলাম হচ্ছে ভলান্টিয়ারিজম। ওকে, এই হচ্ছে আমাদের পুরো প্যাসেজ। আশা করতেছি প্যাসেজটা আমরা খুব সুন্দরভাবে বিশ্লেষণ সহ বুঝেছি। এখন চলো আমরা এই অধ্যায় থেকে কোন এমসিকিউ গুলো টেস্ট পরীক্ষা এসেছে আমরা সেগুলো একটু সলভ করি। আমরা এমসিকিউ নিয়েছি পাবনা ক্যাডেট কলেজে টেস্ট পরীক্ষায় 2026 আসা প্রশ্নগুলো থেকে। চলো আমরা একটু দেখি প্রশ্নগুলো কেমন ছিল। প্রথম প্রশ্নগুলো আমার কাছে বেশ ইজি লেগেছে। প্রথম প্রশ্ন, এডুকেশন ব্রিংস অ্যাবাউট, শিক্ষা কি ঘটায়? আমার প্যাসেজে ছিল যে এডুকেশন ব্রিংস অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার, ইতিবাচক পরিবর্তন। তাহলে এখানে অপশনে কি আছে? প্রসপারিটি, শিক্ষা প্যাসেজের কোথাও কি বলছে মানুষের উন্নতি হয়? হ্যাঁ, এটা কোয়ালিটি অফ লাইফ, জীবন মানের উন্নতি বলতে পারে স্পেসিফিক করে। ডেভেলপমেন্ট, তাও উন্নতি। এনলাইটেনমেন্ট, তার অর্থ হচ্ছে ধরো কি বলা যায়, এনলাইটেনমেন্ট হচ্ছে সমৃদ্ধি। হ্যাঁ, তাহলে এখানে কি আছে? পজিটিভ চেঞ্জ। এটা যেহেতু প্যাসেজের মধ্যে সরাসরি ছিল, তাহলে এই উত্তরটাই আমাদের মোস্টলি সঠিক উত্তর। তাহলে কি আছে? তাহলে এডুকেশন ব্রিংস অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস, ইতিবাচক পরিবর্তন আনে আমাদের মধ্যে, ইতিবাচক চিন্তা চেতনা, কাজ, জীবন মানের মধ্যে এক ধরনের ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে। দ্বিতীয় প্রশ্নটায় বলা হয়েছে যে দ্য সিনোনিম অফ অ্যাপ্রিশিয়েট। ওকে, অ্যাপ্রিশিয়েট শব্দটার সিনোনিম চেয়েছে। সিনোনিম, ওকে, সিনোনিম মানে আমরা জানি সমার্থক শব্দ, তাই না? সিনোনিম মানে কি? সমার্থক শব্দ, একই রকম অর্থ, সমার্থক শব্দ। ওকে, সমার্থক। তাহলে অ্যাপ্রিশিয়েটের বাংলাটা কি? অ্যাপ্রিশিয়েট শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রশংসা করা, প্রশংসা করা বা মূল্যায়ন করা, বা মূল্যায়ন করা। কোনো কিছুর মূল্য দেওয়া, কোনো কিছুর গুরুত্ব দেওয়া, কোনো কিছুকে গুরুত্ব দেওয়া, মূল্যায়ন করা, অর্থাৎ ইতিবাচক ভাবে, নেগেটিভলি না। তাহলে ইগনোর মানে হচ্ছে কোনো কিছুকে অবহেলা করা, ডিসকাস আলোচনা করা, ক্রিটিসাইজ মানে হচ্ছে তাও একই অর্থ, কাউকে হচ্ছে অবহেলা করা, বা কারোর সমালোচনা করা। এখানে কি আছে? ভ্যালিউ। ভ্যালিউ মানে হচ্ছে কাউকে মূল্য দেওয়া, কাউকে মূল্য দেওয়া, কাউকে মূল্য দেওয়া। সিনোনিম যেহেতু চেয়েছে, তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে আমাদের ভ্যালু। ঠিক আছে, তাহলে আমরা অ্যাপ্রিশিয়েটের সিনোনিম কি পেলাম? ভ্যালু। তারপর আসি, দ্য পাবলিক লাইফ অ্যান্ড পার্সোনাল লাইফ অফ দ্য সিটিজেন্স আর। আচ্ছা, দুইটা অংশ আছে, একটা হচ্ছে পাবলিক লাইফ, আরেকটা অপশনে আমাদের বলা হয়েছে পার্সোনাল লাইফ। হ্যাঁ, তাহলে পাবলিক লাইফ এবং পার্সোনাল লাইফ কেমন, এটা কিন্তু আমাদের প্যাসেজেই উল্লেখ করা ছিল, তাই না? তাহলে বলা হয়েছে অ্যাজ কন্ট্রাস্টেড, তাই না? তাহলে এই দুইটার মধ্যে সম্পর্ক কি? কন্ট্রাস্টেড, কন্ট্রাস্টেড মানে দুইটা ডিফারেন্ট, বিপরীত, দুইটা বিপরীত বা ডিফারেন্ট। তাহলে সিমিলার একই রকম, ফ্রাস্ট্রেটেড হতাশ, বা হ্যাজার্ডাস বিপদ সংকুল না, বিপদ সংকুল না। তাহলে কি হবে? দুইটা হচ্ছে ডিফারেন্ট। একটা হচ্ছে পাবলিক লাইফ মানে আমার
প্রাইভেট লাইফ মানে আমার নিজের লাইফ, আমার ইন্ডিভিজুয়াল লাইফ নিয়ে কথাবার্তা বলা, চিন্তা ভাবনা করা। আর পাবলিক লাইফ মানে হচ্ছে সমাজের যে নাগরিকরা আছে, সমাজের নাগরিকদের জীবন নিয়ে যখন চিন্তা করবে সেটা হবে হচ্ছে পাবলিক লাইফ। তারপরের প্রশ্নটা এসেছে সিভিক্যালি এঙ্গেজড পিপল আর, আচ্ছা সামাজিকভাবে যে মানুষরা সম্পৃক্ত, সামাজিকভাবে বা সামাজিক বিভিন্ন কাজের মধ্যে যে মানুষরা সম্পৃক্ত, তাদেরকে আমরা কিভাবে আমরা তাদেরকে অ্যাডজেক্টিভ তাদের ক্ষেত্রে যাইতে পারে। তারা এডুকেটেড, সামাজিকভাবে সম্পৃক্ত মানুষ বলতেই কি সে শিক্ষিত হতে হবে, উচ্চ শিক্ষিত হতে হবে। ব্রেভ, তারা প্রচন্ড সাহসী হতে হবে। স্কিল, দক্ষ হইতে হবে। রেসপন্সিবল, আমরা জানি, আমরা পেয়েছিলাম যে দে কনসিডার দ্যামসেলস রেসপন্সিবল ইন্ডিভিজুয়ালস হু ক্যান টেক অ্যাকশন, রাইট, অ্যান্ড রেজ ভয়েসেস এগেনস্ট এন ইনজাস্টিস, ডিসক্রিমিনেশন অর আদার ফর্মস অফ সোশ্যাল ইলস। আমার কিন্তু মুখস্থ হয়ে গেছে। সো উত্তর হবে কোনটা? উত্তর হবে রেসপন্সিবল, দায়িত্বশীল নাগরিক। তারপরে আছে সিভিক এঙ্গেজমেন্ট প্রমোটস। আচ্ছা সামাজিক এই যে সম্পৃক্ততা, এটা কোন জিনিসটাকে প্রমোট করে, কোন জিনিসটার উন্নত করে বা বৃদ্ধি করে, কিসের উন্নত করে, কোন জিনিসটাকে উন্নত করে বলো। তাহলে সেটা কি হবে? হ্যাপিনেস, সুখ, এমপ্লয়মেন্ট, চাকরি, কোয়ালিটি অফ লাইফ, জীবন মান, লিটারেসি রেট, সাক্ষরতার হার। তাহলে এটা তো প্যাসেজে ছিলই না, এই কথাও প্যাসেজে ছিল না, ইভেন এটাও কিন্তু ছিল না তেমন ভাবে। হ্যাঁ, সুরক্ষা ছিল, হ্যাপিনেস ছিল না, কিন্তু ওয়েল বিং ছিল। উত্তর হবে কোনটা? কোয়ালিটি অফ লাইফ। উত্তর হবে কোনটা? কোয়ালিটি অফ লাইফ। তাহলে কি করতে পারে? তাহলে সিভিক এঙ্গেজমেন্ট আমাদের জীবনের মান বৃদ্ধি করে। হ্যাঁ, আমি অনেকগুলো উদাহরণ দিয়েছিলাম যে খাদ্য ভেজাল রোধ করা, রাস্তাঘাট ভালো করা, তারপর হচ্ছে দূষণ কমানো, এগুলো কিন্তু সিভিক এঙ্গেজমেন্টের অংশ। ওকে, আশা করছি এই এমসিগুলো তোমরা পেরেছো পাবনা ক্যাডেট কলেজে আসা প্রশ্নগুলো। যেহেতু আমাদের একই প্যাসেজ থেকে আমাদের সিকিউ আসবে, ক্রিয়েটিভ কোয়েশ্চেন বলি, বা এসএকিউ, শর্ট এসএকিউ, শর্ট অ্যান্সারিং কোয়েশ্চেন্স। তো আমরা পাবনা ক্যাডেট কলেজের প্রশ্নগুলোকে একটু দেখি, চলো এই প্যাসেজ থেকে। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ সিভিক এঙ্গেজমেন্ট? আমি লাইনটা বারবার বলেছিলাম, এই প্যাসেজ থেকে এই প্রশ্নটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সিভিক এঙ্গেজমেন্ট মানে কি বলেছিলাম যে সিভিক এঙ্গেজমেন্ট মিনস ওয়ার্কিং টু মেক আ পজিটিভ চেঞ্জ ইন দ্য বিহেভিয়ার অফ দ্য কাদের জীবনের মধ্যে, ইন দ্য পাবলিক লাইফ, ঠিক আছে, অফ দ্য সিটিজেন অফ দ্য কমিউনিটি, সমাজের নাগরিকদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনার নামই হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট। ওকে, আমরা একটু দেখি। সিভিক এঙ্গেজমেন্ট মিনস ওয়ার্কিং টু ব্রিং অ্যাবাউট আ পজিটিভ চেঞ্জ। এই কথাটা বারবার আনতে হবে, এই কথাটা, হ্যাঁ, to bring a change in the public life of the citizens in contrast to the private or personal life। তাহলে পার্সোনাল লাইফ না, বরং কিসের মধ্যে পরিবর্তন আনা? bring about চেঞ্জ ইন পাবলিক লাইফ। তাহলে মানুষের যেই পাবলিক জীবন আছে, জনজীবন, হ্যাঁ, নাগরিক জীবনের মধ্যে পরিবর্তন আনা। সহজ বাংলায় কি? নাগরিক জীবনে পরিবর্তন আনা। নাগরিক জীবনে, আমি সংক্ষিপ্ত একটু অ্যান্সার লিখে দিলাম, এটাকে তোমরা গুছিয়ে লিখবা। নাগরিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনা, ইতিবাচক পরিবর্তন আনে। নাগরিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনা বা পরিবর্তন ঘটানো, এভাবে লিখলেও হবে, ঠিক আছে। অবভিয়াসলি বাংলায় না, ইংলিশে লিখবে। ইংলিশ প্রশ্ন দাও, বাংলা অ্যান্সার দিলাম, যে ভাইয়া বলছে বাংলায় লিখে দিছে, আমরা বাংলা অ্যান্সার দিলাম না, ইংলিশ অ্যান্সার করতে হবে। তারপর প্রশ্ন, হুইচ এডুকেশন ইজ ইনকমপ্লিট? কোন ধরনের শিক্ষা অসম্পূর্ণ? বলেছিলাম না, যেই শিক্ষা আমাদের মনকে আলোকিত করে না, যে শিক্ষা সমাজের মানুষের জন্য কাজ করতে ইন্সপায়ার করে না, সে শিক্ষাটা পরিপূর্ণ শিক্ষা না, সেটা একটা ইনকমপ্লিট এডুকেশন। তাহলে এডুকেশন দ্যাট ডাজ নট এনলাইটেন আওয়ার মাইন্ডস or inspire us to work for the betterment of the community is not complete at all, right? তাহলে কি পাচ্ছি আমরা? এডুকেশন দ্যাট ডাজ নট ইলুমিনেট আওয়ার মাইন্ডস। তাহলে যেই শিক্ষা আমাদের মনকে আলোকিত করে না, মনকে আলোকিত করে না, or does not inspire us to work for the community, তাহলে সমাজের জন্য কাজ করতে অনুপ্রাণিত করে না, is incomplete। সেই শিক্ষাটাই কি? সেই শিক্ষা হচ্ছে অসম্পূর্ণ। This kind of education is incomplete because it does not broaden our minds, এটা আমাদের মনকে আরো বড় করে তোলে না, or does not inspire us or enable us to make our life or society better, একই কথা। তারপর আসো, what is the purpose of education? চমৎকার প্রশ্ন। শিক্ষার উদ্দেশ্য কি? আমরা শিক্ষা কেন অর্জন করি?
এখন অনেকের কাছে শিক্ষার উদ্দেশ্য যদি এরকম বলো যে দ্য পারপাস অফ মাই এডুকেশন ইজ টু আর্ন মোর অ্যান্ড মোর মানি, শিক্ষার উদ্দেশ্য হচ্ছে প্রচুর 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 টাকা উপার্জন করা, এটা অনেকের মনের কথা না, এরকমটা না। প্যাসেজ অনুযায়ী আমরা দিব অ্যান্সারটা, প্যাসেজ অনুসারে অ্যান্সারটা করতে হবে। The main purpose of education is to make life better as well as to work for the community. দুইটা অ্যান্সার, এক হচ্ছে জীবন উন্নত করা বা জীবন মান উন্নত করা, জীবন মান উন্নত করা একটা পয়েন্ট, আর দ্বিতীয় হচ্ছে সমাজের জন্য কাজ করা, সমাজের জন্য কাজ করা, তাই না? বুঝছো ভাইয়েরা, আমি একদম ক্লিয়ারলি বাংলা সহ লিখে দিচ্ছি যে শিক্ষার উদ্দেশ্যকে এটা প্যাসেজে দুইটা কথাই আসছে। এটা হচ্ছে আমাদের জীবনকে বা জীবনের মানকে আরো বেটার করে তোলা, আরো ডেভেলপ করা, আর সমাজের তোরে কাজ করা। শুধু নিজের জীবন নিয়েও ভাবলে হবে না, সমাজের উন্নয়ন নিয়ে কাজ করতে হবে, তাহলে সেটাকে সিভিক এঙ্গেজমেন্ট বলা যাবে, এবং সেটাই হলো শিক্ষার উদ্দেশ্য। তারপর কি বলেছে, হোয়াট ডু দ্য সিভিক্যালি এঙ্গেজড পিপল ডু, সামাজিকভাবে যে মানুষরা সম্পৃক্ত ওই মানুষগুলো আসলে কি করে, সেই মানুষগুলো আসলে কি করে, তারা কি করে। আচ্ছা আমরা একটু দেখি তারা কি করে। Civically engaged people considering themselves members of larger social community are concerned about civic issues. তাহলে সামাজিকভাবে সম্পৃক্ত মানুষেরা তারা নিজেদেরকে আরো বৃহত্তর সামাজিক পরিবেশ অংশ মনে করে, এবং তারা সামাজিক যেই সমস্যাগুলো আছে সেই ব্যাপারে অত্যন্ত যত্নশীল, অত্যন্ত সতর্ক থাকে। They being responsible citizens take action or protest against injustice, discrimination or other forms of social maladies. তার মানে তারা বিভিন্ন রকম অন্যায়, নির্যাতন, বৈষম্য, আরো বিভিন্ন রকম সামাজিক ব্যাধি, হ্যাঁ আরো বিভিন্ন রকম ম্যালেডিস, এগুলো নিয়ে হচ্ছে তারা অত্যন্ত বেশি সতর্ক থাকে এবং সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করে তোলে। বিভিন্ন সামাজিক ব্যাধি, সেটা ঘুষ হতে পারে, এসিড নিক্ষেপ হতে পারে, তারপর হচ্ছে ধরো নারী নির্যাতন হতে পারে, হ্যাঁ তারপর হচ্ছে যৌতুক হতে পারে, হ্যাঁ বাল্যবিবাহ হতে পারে, এগুলোর বিরুদ্ধে তারা প্রতিবাদ করে তোলে। Last but not least, how can people protest against an unjust decision? আচ্ছা, কিভাবে একটা অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করতে পারে? অনেকগুলো ওয়ে আছে, রাইট? আমরা দেখেছিলাম যে মানুষ চাইলে অন্যায়ের প্রতিবাদে তাদের ভয়েস রেজ করতে পারে, তারা হচ্ছে অর্গানাইজ র্যালিজ, তারা হচ্ছে মিছিল করতে পারে, কালেক্টিং সিগনেচার নিতে পারে, রাইটিং পিটিশন, মামলা করতে পারে, তারপর হচ্ছে ধরো কি বলা যায়, ওয়ার্কিং ইন হিউম্যান চেইন, হ্যাঁ তারা হচ্ছে মানব বন্ধনে কাজ করতে পারে। সো অনেকগুলো ওয়ে কিন্তু আমরা প্যাসেজে পেয়েছিলাম। তো আমরা দেখি এখানে কি আছে, in a number of ways people can protest against any unjust decision. অনেকগুলো ভাবে মানুষ এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে। It can be done by organizing procession. Procession মানে কিন্তু মিছিল, ওই যে র্যালির কিন্তু আরেকটা সিনোনিম হচ্ছে মিছিল, প্রসেশন। তাহলে মিছিলে যেতে পারে, মিছিল করতে পারে। কালেক্টিং সিগনেচার, মানুষের কারা এটার পক্ষে বা বিপক্ষে এটার সিগনেচার নিতে পারে। ক্রিয়েটিং হিউম্যান চেইনস, মানব বন্ধন করতে পারে। এবং রাইটিং পিটিশনস মানে তারা কিন্তু চাইলে মামলাও দায়ের করতে পারে ক্ষেত্র বিশেষে। ওকে, আশা করছি আমরা প্রশ্নগুলো বুঝেছি। খুবই এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে এরকমই আসবে, এর থেকে বেশি কঠিন প্রশ্ন আসার আসলে সুযোগ নাই। প্যাসেজের কিছু শব্দ হয়তো কঠিন, তোমাদের ভাবটা বোঝাটা কঠিন, বাট পুরো জিনিসটা মিলেছে সহজ, অর্থাৎ তোমাদের বোধগম্য বিষয়। হ্যাঁ একদম বোধগম্য নয় এমন কিন্তু নয়। ওকে, আমরা খুবই ইম্পর্টেন্ট, আমরা হচ্ছে ফ্লো চার্ট সলভ করব। ফ্লো চার্টটা আসছে হচ্ছে হলিল্যান্ড কলেজ। হলিল্যান্ড কলেজে কেউ আছো কিনা জানাইও। হলিল্যান্ড কলেজ কোন এলাকার সেটা আমার মনে নাই, গাজীপুর কিনা। ওকে চলো আমি একটু সলভ করি। হ্যাঁ প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ খুবই লজিক্যাল। Read the above text and make a flowchart showing how a person can be engaged in civic engagement. প্রশ্ন শুরু হয়েছে কথা থেকে, শোয়িং এর পর থেকে। এই হচ্ছে আমাদের প্রশ্ন, how a person can be engaged in civic engagement. সামাজিক সম্পৃক্ততার ক্ষেত্রে একজন মানুষ কি কি ভাবে যুক্ত হতে পারে? সামাজিক সম্পৃক্ততার ক্ষেত্রে একজন মানুষ কোন কোন ওয়েতে যুক্ত হতে পারে? কোন কোন ওয়েতে যুক্ত হইতে পারে? কোন কোন ওয়েতে একজন মানুষ, স্বাভাবিক মানুষ কি কাজ করলে আমরা ধরে নিব যে সামাজিক ভাবে সে সম্পৃক্ত? একটা উদাহরণ দিয়েছে আমাকে। হ্যাঁ প্রোটেস্টিং, প্রোটেক্টিং হবে না, প্রোটেস্টিং এগেইনস্ট এনি ইনজাস্টিস, তাহলে যে কোনো রকমের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা।
তাহলে আর কি কি করতে পারে? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা একটা হতে পারে। তাহলে আর কি হতে পারে? এই উত্তরগুলো কিন্তু আমাদের নিতে হবে কোথা থেকে? প্যাসেজের সাহায্য নিতে হবে। তাহলে এখান থেকে নিয়ে আমরা এর পরের অ্যান্সারগুলো করব। তাহলে 5টা অ্যান্সার করতে হবে আমাকে এটা বাদ দিয়ে। তাহলে এখান থেকে শুরু হবে অ্যান্সারটা। তাহলে খেয়াল করবা, এই প্যাটার্নটা মেনটেন করবা। আমরা জানি ফ্লো চার্টের ক্ষেত্রে আমরা প্যাটার্ন মেনটেন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, এটা জিরান ফর্মে আছে, আমরা জিরান ফর্মে অ্যান্সারগুলো করব। তাহলে অবশ্যই ফ্লো চার্ট করার জন্য কোথায় আমার কিসের সাহায্য নিতে হবে? নিশ্চিতভাবে আমাদের সাহায্য নিতে হবে প্যাসেজের। সো লেটস গো টু দ্য প্যাসেজ। কত পড়াইলাম? অনেকগুলো প্যাসেজ, অনেকগুলা লাইন পড়াই ফেললাম। আচ্ছা চলো, তাহলে আমরা প্রতিবাদ করা সেখান থেকে যেতে হবে, কারণ আমরা বলেছি আর আগের কোনো অংশ আমরা চাইলেও নিতে পারবো না, তাহলে ফ্লো মেনটেন হবে না। এই যে ইফ ইউ আর প্রোটেস্টিং এগেনস্ট এনি আনজাস্ট ডিসিশন অফ দ্য লোকাল মিউনিসিপ্যালিটি, তাহলে এটা একটা অ্যান্সার, রাইট? এটা একটা উত্তর গেল আমাদের। ওকে, তারপর আসো, এরপরে আমরা পরের অংশে চাই। অর্গানাইজিং র্যালিজ, এই যে একটা অপশন দিতে পারে, অর্গানাইজিং র্যালিজ অর কালেক্টিং সিগনেচার্স, এটা একটা অ্যান্সার হতে পারে। তারপরে মেকিং হিউম্যান চেঞ্জ, এটা একটা উত্তর হতে পারে। রাইটিং পিটিশনস, এটা একটা উত্তর হইতে পারে। তো আমি একই জিনিসকে এতগুলো উত্তর নিব না, আমার যেহেতু আরো অনেকগুলো অপশন আছে, চাইলে নিতে পারবো। সো আমি এখান থেকে একটা নিব, জাস্ট অর্গানাইজিং র্যালিজ অর কালেক্টিং সিগনেচার্স। আমি একটা নিলাম, হ্যাঁ, অর না দিয়ে আমি অ্যান্ড দিব। organizing rallies and collecting signatures. ওকে, দুটো উত্তর হয়ে গেল, ঠিক আছে? তাহলে সে বিভিন্নভাবে র্যালি অথবা হচ্ছে স্বাক্ষর গ্রহণের মাধ্যমে কিন্তু সামাজিক কাজে সম্পৃক্ত হতে পারে। ওকে, আর পরবর্তী অপশন, আমরা লাইনটা মেনটেন করব। প্রোটেক্ট পাবলিক ইন্টারেস্ট এন্ড এনগেজ প্রোটেস্টিং। ওকে, এটা গেল। ওকে, আসো আমরা তার পরের অংশ নিই। হ্যাঁ, এই যে এখানে আসো, তাহলে হেল্পিং না নিয়ে কি নিব আমি? হেল্প না নিয়ে কি নেব? হেল্পিং কন্ট্রোল ট্রাফিক ইন ফ্রন্ট অফ এ স্কুল, এটা একটা উত্তর হতে পারে। হেল্পিং কন্ট্রোল ট্রাফিক ইন ফ্রন্ট অফ আই স্কুল। ওকে, উত্তর করে ফেলো, এটা দেরি করার দরকার নেই, 10-এ 10 পাবা। আমি যেভাবে দেখাই দিচ্ছি লিখলে 10-এ 10 পাবা। হেল্পিং ট্রাফিক ইন ফ্রন্ট অফ আ স্কুল। হেল্পিং ট্রাফিক কন্ট্রোল আছে কিনা একটা, হ্যাঁ, একটু মিস্টেক হয়ে গেল ভাইয়া, একটু লিখে নাও। হেল্পিং ট্রাফিক কন্ট্রোল ইন ফ্রন্ট অফ আ স্কুল। তাহলে স্কুলের সামনে শিক্ষার্থীদের রাস্তা পারাপার হতে সাহায্য করা, সেটাও কিন্তু একটা আনসার হতে পারে। সো আমি আলাদা করে লিখলাম না, এটার মধ্যে আশা করি এটা হয়ে যাবে। হ্যাঁ, কারণ আমরা তো অনেক অপশন লেখার সুযোগ আছে, আমাদের লাগবে আর জাস্ট 3টা। চলো, আমরা 3টা কি কি উত্তর দিলে আমাদের মনে হচ্ছে বাকি 3টা হয়ে যাচ্ছে। ওকে, আমরা একটু আগেই আমরা আরো অনেকগুলো অ্যান্সার কিন্তু আছে, দেখো। তারপর আমরা কি পাই? এই যে দেখো, খুবই সুন্দর, গুরুত্বপূর্ণ, ওয়ার্কিং ইন আ টিম টু ক্লিন আ পার্ক অর আ সি বিচ। তাহলে একটা দলের মধ্যে অংশগ্রহণ করে পার্ক অথবা বিচকে পরিষ্কার করা সিভিক এঙ্গেজমেন্টেরই অংশ। তাহলে ওয়ার্কিং ইন আ টিম টু ক্লিন আ পার্ক অর সি বিচ। ওকে, দিয়ে ফেলো উত্তর। ওয়ার্কিং ইন আ টিম টু ক্লিন আ পার্ক, আমি 2টাই লেখার প্রয়োজন আছে মনে করি না, এখানে একটা পার্ক দিলে হয়ে গেছে। হ্যাঁ, যেটা প্যাসেজ আছে ওইটুকু দিলেই হবে, তুমি চাইলে এক্সট্রা আরো অ্যাড করতে পারো, দরকার নাই। পার্ক দিলে হয়ে যাচ্ছে, অর সি বিচ দিলে আরো এক্সট্রা হবে, সমস্যা নেই। ওকে, আমাদের 2টা জাস্ট অপশন দরকার, 5 আর 6। চলো আমরা 5 আর 6 কি পাই, আমরা একটু অ্যান্সারগুলো দেখি। একদম লাস্টের দিকে আসি প্যাসেজের, আর কি কি কাজ করা যায়। চলো এবার আসি আমরা, এই যে দেখো, গিভ সাম সার্ভিসেস টু এল্ডারলি পিপল। আমরা কি করতে পারি? আমরা বৃদ্ধ যে মানুষগুলো আছে তাদেরকে সাহায্য করতে পারি। তাহলে বৃদ্ধ মানুষকে সাহায্য কিভাবে করতে পারি? তাহলে গিভ না দিয়ে কি হবে?
যেহেতু জিরান ফর্মে আমাদের প্রশ্ন দিয়েছে, গিভিং সাম সার্ভিসেস টু এল্ডারলি পিপল, তাহলে কি আমরা বয়স্ক মানুষদেরকে কিছু সেবা দিতে পারি। ওকে, তাহলে গিভিং সার্ভিসেস টু এল্ডারলি পিপল, গিভিং some services to elderly people. ওকে, আচ্ছা লাস্ট অপশন আমাদের একদম সিরিয়াল মেনটেন করে দিতে হবে। সো আমার মনে হয় আমি শেষ করে ফেলছি মেসেজ, সমস্যা নেই, আর পরের লাইন থেকে আমরা নিব, লাস্ট লাইন থেকে নিই, চলো। ওকে, তাহলে কি হতে পারে? These are all examples of civic engagement as what you do directly affects the society. Okay, তাহলে directly affects the society কে আমরা সহজে লিখতে পারি যে affecting the community, এটা যে লাস্টে আছে সমাজকে সরাসরিভাবে প্রভাবিত করা। সো যদি আমরা শেষ করে ফেলছি, সো একটা অপশন বাকি আছে, সো কি হবে? affecting the community, কি হবে? একদম ডিরেক্টলি শেষ। তাহলে সমাজকে সরাসরি প্রভাবিত করার কাজও করতে পারে সিভিক এঙ্গেজমেন্ট। সো লাস্ট অপশন আমাদের কি? এফেক্টিং দ্য কমিউনিটি ডিরেক্টলি। ওকে, তোমরা চাইলে আগের কোন একটা অপশনকে এখানে কিন্তু নিয়ে চাইলে এটাও কিন্তু শেষে লিখতে পারো। হ্যাঁ, এটাও কিন্তু সুন্দর। তাহলে এফেক্টিং দ্য কমিউনিটি ডিরেক্টলি। ওকে, কোথাও ফুল স্টপ দেওয়া যাবে না এবং প্যাটার্নটা মেনটেন করবা, এবং এভাবে লিখলে ইনশাআল্লাহ তুমি 10-এ 10 পাবা, কোনো ভুল নাই, 10-এ 10 পেতে পারবা। এই প্যাসেজ ফ্লো চার্টে আসার সম্ভাবনা অনেক বেশি, যে কোনো বোর্ডে এটা থেকে ফ্লো চার্ট আসার সম্ভাবনা অনেক বেশি, একাধিক বোর্ড আসতে পারে। সো এটা মিস করার কোনো সুযোগ আসলে নাই। ওকে, তাহলে আমরা প্যাসেজ, এমসিকিউ, এসিকিউ, ফ্লো চার্ট শেষ করলাম। আমাদের আর একটা জিনিস বাকি আছে, সামারি। ঢাকা কমার্স কলেজে এটা ফ্লো চার্টে সামারিতে আসছিল। সো সামারিতে আমরা বারবারই বলি 6 থেকে 7 লাইন, এর বেশি দরকার নেই, এবং মূল পয়েন্টগুলোকে হাইলাইট করবা। সামারি কতটুকু লিখবা এটা বলে দিয়েছি, লেস দেন হাফ পেজ। আর এখানে আমরা হচ্ছে একটা ডেমো তোমাদেরকে দিয়ে দিলাম। হ্যাঁ, এই প্যাসেজ থেকে সামারি আসলে এটা দিলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, একটু পড়ি আমরা। Civic engagement means using knowledge, skills, values, and motivation to promote the quality of life of a community. আচ্ছা, অর্থাৎ সমাজে বসবাসকারী মানুষের জীবন মানকে দক্ষতা, জ্ঞান, মূল্যবোধের দ্বারা আরো অধিকতর ভালো করার নামই হলো কি? সামাজিক সম্পৃক্ততা। Civically engaged people considering themselves responsible citizens work against injustice, discrimination and such other social evils. তাহলে সামাজিকভাবে সম্পৃক্ত মানুষরা তারা নিজেদেরকে বৃহত্তর সমাজের অংশ মনে করে, এবং তারা কি করে? তারা সমাজের অন্যায়, বৈষম্য এবং অন্যান্য সামাজিক ব্যাধির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে। সিভিক এঙ্গেজমেন্ট ক্যান বি ইন্ডিভিজুয়াল অর গ্রুপ অ্যাক্টিভিটিস, এটা একক কাজও হতে পারে, আবার দলীয় কাজও হতে পারে। ফর এক্সাম্পল, যেমন ধরো, ওয়েন ইউ প্রোটেস্ট এগেনস্ট এনি সোশ্যাল ইভিল, তুমি যখন কোনো সামাজিক ব্যাধির বিরুদ্ধে প্রতিবাদ করছো, সাচ এজ রেজিং এক্সেসিভ ট্যাক্স, হতে পারে অতিরিক্ত ট্যাক্সের বিরুদ্ধে, ইউর অ্যাকশন ইজ কনসিডার্ড আ সিভিক এঙ্গেজমেন্ট, তখন তোমার কাজটাকেই কিন্তু, তোমার একক কাজটা তখন হয়ে দাঁড়াবে একটা সামাজিক সম্পৃক্ততা। ঢাকা ভার্সিটি এরকম হয়েছিল 2020-21 সালের দিকে নাকি সম্ভবত, হাসনাত আবদুল্লাহ ভাই আমাদের সিনিয়র, তো আমাদের ঢাকা ইউনিভার্সিটি রেজিস্ট্রার বিল্ডিং এর মধ্যে অনেক অসংলগ্ন আসলে, হ্যাঁ, কাজে ঢিলা, একদম গেলেই বলে হচ্ছে লাঞ্চের পরে আসেন, যখনই যায় তখন লাঞ্চের পরে আসেন। তুমি 12টায় যাবা, তখন বলবে লাঞ্চের টাইম হয়ে গেছে। 2টা বাজে যাবা, বলবে মাত্র লাঞ্চ শেষ করে আসছে। 3টা বাজে যাওয়া, বলো কিছুক্ষণ পরে ছুটি। সো এরকম করে করে আসলে সত্যি এটা আমরা ব্যক্তিগতভাবে আমরা খুব ভুক্তভোগী ছিলাম। তো হাসনান ভাইকে আমরা তখন আসলে দেখছি যে উনি হচ্ছে প্রতিবাদ করেন এবং একদম রেজিস্ট্রার বিল্ডিং এর সামনে নিজে একাই বসে গেছেন। সো সেই ব্যাপারটা তো সামাজিক সম্পৃক্ততার ব্যাপারই ছিল, তাই না? সো সেখান থেকে তো পরবর্তীতে আসলে কত বড় প্রতিবাদ হলো। ওকে, তারপর দেখছি ইওর অ্যাকশন ইজ, ওকে, এটুকু গেল।
দিস প্রোটেস্ট ক্যান বি ডান থ্রু অর্গানাইজেশন অফ র্যালি, এটা হতে পারে কোনো মিছিলের মাধ্যমে, কালেক্টিং সিগনেচার বা স্মারক সংরক্ষণের মাধ্যমে, মেকিং হিউম্যান চেঞ্জ মানববন্ধনের মাধ্যমে, এবং পিটিশন দায়ের করার মাধ্যমে। ইউ ক্যান ডু মেনি আদার থিংস লাইক হেল্পিং কন্ট্রোল ট্রাফিক ইন ফ্রন্ট অফ এ স্কুল, হেল্পিং চিলড্রেন টু ক্রস দ্য রোডস এটসেট্রা। দিস এক্সাম্পলস অফ সিভিক এঙ্গেজমেন্ট ডিরেক্টলি এফেক্ট দ্য সোসাইটি। ওকে, তাহলে এই যে সামাজিক পরিবর্তনের কাজগুলো আমরা করি সমাজের মানুষের মান উন্নয়নের জন্য, সেগুলো সরাসরিভাবে আমাদের সমাজকে প্রভাবিত করে। সো এই ছিল আমাদের আজকে সিভিক এঙ্গেজমেন্টের A to Z। এই টপিকের উপর আর কিচ্ছু প্রয়োজন নেই, এই ক্লাসটা করো, দ্যাটস ইট। স্লাইডটা নিজের মধ্যে রাখো, রিভিশন দাও, এবং তারপরে তোমরা যেই 4 নং কোয়েশ্চেন তোমাদের উইথ ক্লোজ, 5 থেকে উইদাউট ক্লোজ, 6 থেকে রিয়ারেঞ্জ, উইথ ক্লোজ উইদাউট ক্লোজের অলরেডি মাস্টার ক্লাস দিয়ে ফেলছি আমি, হ্যাঁ, এবং রিয়ারেঞ্জের উপর কিন্তু তোমাদের একটা ক্লাস আসবে, এবং আশা করছি রিয়ারেঞ্জে ওই ক্লাস এবং ওই সাজেশন, ক্লাস প্লাস সাজেশন দিব, এবং ওই ক্লাস এবং সাজেশনের মধ্যে তোমরা 100% কমন পাবা ইনশাল্লাহ। ওকে, আল্লাহ যদি সহায় হন। সো ক্লাসটা কেমন লাগছে নিশ্চয়ই তোমরা জানাবা প্লিজ। তোমাদের কমেন্টস, তোমাদের মতামত আমার কাছে খুবই ভ্যালুয়েবল। তোমরা কোন টপিকে পরবর্তী ক্লাসটা চাও সেটাও জানাও, এবং সেটাই আমি চেষ্টা করবো যেন গুছিয়ে সেই টপিকটার ক্লাস তোমাদেরকে উপহার দেওয়া যায়। আবারও বলছি, শেষ সময় 27 ব্যাচের কেউ থাকলে তোমাদের জন্য আয়োজন আছে দুর্দান্ত একটি কোর্স, ইংলিশ উইনার 6.0। ইট ইজ আ ম্যাসিভ অ্যাচিভমেন্ট। ওকে, এটা আসলে চমৎকার একটা অর্জন আমার লাইফে। আমি ইতিমধ্যে 5টা ব্যাচের মধ্যে প্রায় 14-15 স্টুডেন্ট পড়াইছি। ওকে, সো দ্রুত এনরোল করে ফেলো, ক্লাস শুরু কিন্তু আগামী মাসে। ঢাবি খাও তোমরা যারা বি ইউনিটের প্রিপারেশন নিবা, অথবা যারা তোমরা চাচ্ছ মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে থেকে তোমরা শিফট করবে এই পাশটায় বি ইউনিটে ভার্সিটির দিকে, তোমাদের জন্য কিন্তু এই কোর্সটা অবশ্যই প্রযোজ্য। আর সব শেষ হয়েছে আমাদের মিশন এফপিএস, যারা সি ইউনিট প্রিপারেশন নিতে আগ্রহী আছো। আর তোমরা যারা বইটা দাগিয়ে পড়েছো, তোমরা যারা বইটা দাগায় দাগায় পড়ছো, একদম শব্দগুলো ধরে ধরে ফ্লো চার্ট সলভ করছো, এমসিকিউ সলভ করছো, অথবা যারা খাতায় নোট করছো, তোমাদের কাছে বলার থাকবে তোমরা এই গ্রুপটাতে ইংলিশ উইনার উইথ মানিক ভাই, এই গ্রুপের মধ্যে তোমাদের নোটগুলো সাবমিট করবে। সে নোট কেমন হয়েছে, কোন জায়গায় ভুল আছে, কোন জায়গায় আরও কারেকশন প্রয়োজন, সেটার আমি তোমাকে অ্যাসেস করবো। ওকে, সো আশা করছি সকলের ক্লাসটা ভালো লাগবে, তোমাদের প্রিপারেশন ভালো হোক, ভালোভাবে পড়াশোনা করো, এবং এই সিরিজটা প্রতিনিয়ত রুটিন অনুযায়ী আসতে থাকবে ক্লাস, সপ্তাহে 3টা করে। সো এই সিরিজটা কমপ্লিট করো ভাইয়ের সাথে সাথে। আশা করতেছি ইংলিশের 200 মার্কের সম্পূর্ণ জিনিস আমি তোমাদেরকে গোছাই দিব। সো ক্লাসের মতামত আশা করছি, এবং তোমার জন্য ভালো পরীক্ষা দাও, তোমাদের জন্য দুর্দান্ত একটা ইংলিশ প্রস্তুতি হয়, এবং পুরো জার্নি জুড়ে যেন আমি একদম শেষ পর্যন্ত তোমাদের সাথে থাকতে পারি, সেই প্রত্যাশা করি এবং সেই দোয়া চাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। টিল দেন স্টে হ্যাপি, স্টে উইথ ইংলিশ উইনার। আসসালামু আলাইকুম।